এখানে কি আমরা বাইরে থেকে মানুষের কোশ্চেন নিতে পারবো নাকি না আমরা নিজেরাই আলোচনা করবো? হ্যাঁ হ্যাঁ, না পারবো আপু, ওকে। এভাবে পারবো। হুম লাইভে চলে গেছি আমরা অলরেডি মনে হয়, তাই না সেটা? হুম। আর আমরা যখন যে কথা বলবো আমরা তারপরে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অলরেডি লাইভে চলে গেছি, আমরা স্টার্ট করছি। আর সবাই মাইক্রোফোনটা অফ রাখি। ওকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি উপরে, মাতৃত্বকালীন পোস্টপার্টাম ডিপ্রেশন সামাজিক নাকি শুধুই শারীরবৃত্তিক, স্বদেশ ও বিদেশ ভিত্তিক। আমরা নতুন মায়ের অবহেলিত, অনুচ্চারিত অনুভূতি, এই ডিপ্রেশন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলা ভাষায় এবং বাংলার আশেপাশের অঞ্চলে এই বিষয়টির উপরে খুব একটা রিসার্চ হয়নি, তেমন কোনো আর্টিকেল নেই এবং তেমন কোনো সহায়তামূলক প্রতিষ্ঠানও কাজ করে না, যে কারণে আজ দেশের প্রায় ৯৫% মানুষ আসলে সন্তান জন্মদান পরবর্তী মায়েদের এই মানসিক অবস্থাটা সম্পর্কে তারা খুব একটা জানে না। আর সেই অবস্থাটার উপরে ভিত্তি করেই আমরা আজকে এই পুরো প্রেক্ষাপটটা ঠিক কিসের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই আলোচনাটা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই বলে নেওয়া ভালো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য থেকে আমরা জানতে পারি যে বিশ্বে 10% নারী গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর 13% নতুন মা কিন্তু এই ডিপ্রেশনে ভোগেন এবং বাংলাদেশে এর সংখ্যাটা হচ্ছে 15.6%, যেটা গর্ভাবস্থায় নারীরা ভোগেন এবং 19.8% নারী সন্তান জন্মের পর এই ডিপ্রেশনে ভোগেন। এবং দেশ বিভেদে অনেক ধরনের পার্থক্য আমরা দেখতে পাই এবং এই বিষয়টি শুধুমাত্র শারীরবৃত্তিক সমস্যা যেগুলা মাতৃত্বকালীন সময়ে দেখা যায় সেই সাথে সম্পর্কিত, নাকি সামাজিক, অর্থনৈতিক এবং এরকম নানা ফ্যাক্টরগুলো এগুলোর সাথে সম্পর্কিত, এই প্রত্যেকটা বিষয় আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব আমাদের গেস্টদের সাথে। আমি প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর সানজিদা কবির, সাথে আছেন সিমেলিয়া আফরোজ, সিনিয়র কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিস্ট, ন্যাশনাল হেলথ সার্ভিস, লন্ডন; নাহিদ দীপা, ম্যানেজার কমিউনিকেশন, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ; এবং ফারহানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, আইসিডিডিআরবি, বাংলাদেশ। সাথে আছে আমি সীতা বিনতে শিরিন নজরুল, সঞ্চালক হিসেবে আমি থাকবো আপনাদের সাথে। প্রথমে আমরা শুরু করছি ডক্টর সানজিদা কবিরকে দিয়ে। সানজিদা কবির, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে আমরা দর্শকদের সাথে যারা ভিউয়ার আছেন আমরা স্পষ্ট করে নিই, আমরা যাকে পিপিডি বলছি, পোস্ট পার্টাম ডিপ্রেশন বা পোস্ট পার্টাম অবসাদ, এই বিষয়টা আসলে কি? আমি কি শোনা যাচ্ছে আমাকে? জি আচ্ছা। প্রথমে বলে নেই যে আমাদের আজকের বিষয় হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, মাতৃত্বকালীন বিষণ্ণতা কেবল কি শারীরবৃত্তিক নাকি এখানে সামাজিক বিষয়ও আছে। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টপার্টাম বা পোস্ট ন্যাটাল জিনিসটা কি। এটা হচ্ছে একটা মায়ের গর্ভের পরবর্তী যে 6 সপ্তাহ, এই 7 সপ্তাহটাকে বলা হয়ে থাকে পোস্টপার্টাম। এখন প্রত্যেকটা মাই, প্রত্যেকটা নতুন মাই আমাদের, যেহেতু শরীরের একটা, এটা একটা শরীরের সমস্ত শরীরের একটা বিষয়, তো প্রত্যেকটা মাই ঠিক সন্তান জন্মদানের পরে একটা এক ধরনের অনুভূতির মধ্যে আসে, একটা ভালো অনুভূতি, সেই সাথে একটা খালি খালি অনুভূতি যে আমি পারবো কিনা আমার সন্তানটাকে ঠিক মতো মানুষ করতে বা ঠিক মতো টেক কেয়ার করতে। তো এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে থেকে প্রথমে বেবি ব্লুজ, বা হচ্ছে আপনাকে যেটা বলতে পারেন হচ্ছে
প্রসব পরবর্তী দুশ্চিন্তা বা অবসাদ, এরকম আর কি, বেবি ব্লুজ যেটাকে বলা হয়। নর্মালি এই বেবি ব্লুজ এর যে সিমটম গুলা থাকে, যেটা মুড সুইং বা ঠিক মতো ঘুমাতে না পারা, খেতে না পারা, বা হচ্ছে সবসময় একটা ভয় যে আমি ঠিক মতো পারতেছি কিনা বাচ্চাটাকে টেক কেয়ার করতে, এইটা নর্মালি প্রত্যেকটা মায়ের থাকে 2 সপ্তাহ পর্যন্ত। 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এই জিনিসটা প্রত্যেকটা মায়েরই থাকে। কিন্তু এই সমস্যাগুলো যদি আপনার 4 সপ্তাহেরও বেশি থাকে, তখনই সেটাকে বলা হচ্ছে এটা পোস্ট পার্টাম বা পোস্ট ন্যাটাল ডিপ্রেশন। এগুলো অনেকগুলা ফ্যাক্টর এখানে আছে। এখানে যেরকম আছে আপনার হরমোনাল ফ্যাক্টর, তেমনি আছে সোশ্যাল ফ্যাক্টর, বিহেভিয়ারাল ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, আরো অনেক রকমের ফ্যাক্টর এর মধ্যে আছে। প্রথম যে জিনিসটা বলি সেটা হচ্ছে একটা প্রেগনেন্সি বা একটা গর্ভ অবস্থা একদিনে হয় না। একজন মাকে প্রায় 9টা মাস একটা সন্তানকে নিজের শরীরের মধ্যে থেকে বড় করে তারপর সে সেটাকে পৃথিবীতে আনে। এই যে একটা 9টা মাস, এই 9টা মাস একটা মায়ের শরীরের অনেক রকমের পরিবর্তন হয়। ঠিক হরমোনাল পরিবর্তন থেকে শুরু করে তার যে পারিপার্শ্বিক যে পরিবেশটা, সেটাও অনেক পরিবর্তিত হয়ে যায়। প্রথম আমি এই হরমোনাল বিষয়টা নিয়েই কথা বলি। আমরা জানি যে আমাদের যে প্রতি মাসে যে মাসিকটা হয়, এই মাসিকের জন্য সাধারণত দুটো হরমোন দায়ী থাকে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই দুটো হরমোন আমরা সবাই জানি, কম বেশি সবাই আমরা এই বিষয়টা সম্পর্কে জানি আর কি। এখন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন গুলা আমাদের মেনস্ট্রুয়েশনের সময় যতটুকু পরিমাণ চেঞ্জ হয়, প্রেগনেন্সিতে সেটা প্রায় 10 থেকে 20 গুণ পরিবর্তন হয়। এবং যখন ডেলিভারি হয়ে যায়, ডেলিভারির ঠিক 3 দিনের মধ্যে এই এত এত একটা 20 গুণ একটা হরমোনের যে পরিবর্তনটা, 3 থেকে 4 দিনের মধ্যে সেটা একটা নর্মাল অবস্থাতে চলে আসে। এই নর্মাল অবস্থার জন্য তো মায়ের মধ্যে যে ধরনের মুড সুইংটা হয়, মা কখনো কাঁদতেছে, কখনো হাসতেছে, কখনো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, কখনো আবার বিষাদে পড়ে যাচ্ছে। এই একটা হচ্ছে এই হরমোনটা, এটা অন্যরকম দায়ী। কারণ আপনার যখন গর্ভকালীন সময় এই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন আপনার ব্রেইনে একটা ট্রান্সমিটার পাঠায়, সেরোটোনিন। এই জিনিসটা হচ্ছে যে আপনার উদ্দীপক, মানে আপনাকে সবসময় খুশি রাখবে, আনন্দ রাখবে। কিন্তু যেই মাত্রই আপনার ডেলিভারিটা হয়ে যাচ্ছে, সেই মাত্র এই হরমোনটা যখন আর থাকে না, তখনই মা চলে যায় অবসাদের মধ্যে। ঠিক তেমনি অনেক মায়ের থাকে প্রেগনেন্সিতে ডায়াবেটিসের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, প্রি এক্লামশিয়া থাকে, এক্লামশিয়া থাকে। এই এই সমস্ত গুলো হচ্ছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার পোস্টপার্টাম ডিপ্রেশনের জন্য দায়ী। এছাড়া আরো কিছু মেডিকেল কজ আছে, যেমন অনেক মায়ের থাকে মাল্টিপল প্রেগন্যান্সি, বা হচ্ছে থাকে প্রিটার্ম ডেলিভারি, ভেরি লো বার্থ ওয়েট ডেলিভারি, অথবা থাকে মায়ের হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, বা মায়ের আগে মিসক্যারেজের হিস্ট্রি থাকে। এগুলাও মাকে অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকে ধাবিত করে দেয় মাকে। মা অনেক সময় অসহায় হয়ে পড়ে, মা নিজেকে প্রকাশ করতে পারে না যে আসলে কি আমি ঠিক যাচ্ছি, নাকি আসলে আমি একটা খারাপ মা হয়ে যাচ্ছে। আমার মধ্যে, মায়ের মধ্যে এক ধরনের গিল্টিনেস চলে আসে এইসব হরমোনের কারণে। এবং আরো অনেক কিছু আছে মেডিকেল কজের পরেও, হচ্ছে যে যেসব মা হচ্ছে, ধরেন একটা নতুন বাচ্চা যখন আসে, তখন মা হচ্ছে নিজে ঠিক মতো টেক কেয়ার করতে পারে না, যে মি টাইম যে শব্দটা, এই জিনিসটা মা তখনও পারে না। মা নতুন পরিবেশের সাথে নিজেকে কুলায় নিতে পারে না। তখন সবাই বলতে থাকে যে হ্যাঁ, আমরাও কি মা হইনি, আমরাও তো মা হয়েছি, আমাদের মধ্যে তো এই জিনিসগুলা থাকতেছে না। কিন্তু ওই যে মায়ের মধ্যে যে একটা জিনিস ঢুকায় দিচ্ছে, বুঝাই দিচ্ছে যে হ্যাঁ, তুমি কি নতুন মা নাকি, আমিও তো মা হচ্ছি। কিন্তু ওই যে মা তখন আর পারে না নিজেকে প্রকাশ করতে যে হ্যাঁ, আসলে তো আমি কি ভুল করছি, আমার কি ঠিক হচ্ছে এই জিনিসগুলা। এই কারণে এই ধরনের গিল্টিনেস, সামাজিক সাপোর্টের অভাব, ইনঅ্যাডেকুয়েট স্লিপ, ডায়েট, সবকিছু মিলাই মা হচ্ছে একটা মুড সুইং এর মধ্যে দিয়ে চলে যায়। মানে এটা হচ্ছে রোলার কোস্টার জার্নির মতো বলতে পারেন আর কি। এই হচ্ছে বেশি হচ্ছে, এই হচ্ছে কম হচ্ছে, এই রোলার কোস্টার জার্নিতেই একটা মা হচ্ছে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায় আর কি। এই হচ্ছে আমার কাছে পোস্টপার্টাম ডিপ্রেশন জিনিসটা আসলে এরকমই। এখন এটা হচ্ছে আমি আমার মেডিকেল সাইড থেকে বলতেছি, এখানে হরমোনাল ফ্যাক্টর এবং বায়োলজিক্যাল ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এছাড়া সোশ্যাল ফ্যাক্টর অবশ্যই ইম্পর্টেন্ট। সোশ্যাল ফ্যাক্টরতে হরমোনাল প্রত্যেকটা মায়েরই চেঞ্জ হয়, প্রত্যেকটা মা এটার মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মায়ের কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন হয় না। এর মধ্যে খালি 13% বা 15% মায়ের ডিপ্রেশন হচ্ছে।
কারণ এই 15% মাই তার নতুন পরিবেশের সাথে কোপ করতে পারতেছে না, তারা পারতেছে না তাদের নিজেকে প্রকাশ করতে, তারা বলতে পারতেছে না যে আমার আরো সাহায্য দরকার, তোমরা আমাকে দিচ্ছ কিন্তু যতটুকু দিচ্ছ ততটুকু হচ্ছে না, আমার আরো দরকার। তখনই মারা হয়ে চলে যাচ্ছে ডিপ্রেশনে। তারপর সেই ডিপ্রেশন যদি আনট্রিটেড থাকে তাহলে সেখান থেকে চলে যাচ্ছে সাইকোসিসে। এই হচ্ছে আমাদের ওভারঅল চিত্র পোস্টপার্টাম ডিপ্রেশনের। আচ্ছা, আমি খুব বিশ্লেষণ ধর্মী হলো আর কি, আমরা মেডিকেল সাইডটা জানতে পারলাম। আমি একটু নাহিদ, দীপা আপুর কাছে আমি একটু আসি। আপু সম্প্রতি মা হয়েছেন, 1 বছর হলো, 1 বা 2 বছর মনে হয় আপু। না 3 আমি বছর। একটু জানতে চাচ্ছি আপুর হবার 3 বছর হয়ে গেছে। আচ্ছা, হবার পর এই ধরনের ডিপ্রেশনের মধ্য দিয়ে কি আপনার যেতে হয়েছে? কারণ আপনার প্রফেশনাল লাইফ ছিল, আপনার নিজের আলাদা একটা জগৎ ছিল বাইরে, তারপরে মাতৃত্ব, আপনি এটাকে ঠিক কিভাবে সামাল দিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি কিন্তু কোথাও বলছি এই প্রথম, তো থ্যাংক ইউ সেই জন্য। আহ, যেহেতু আমার 3 বছর হয়ে গেছে আমার ছেলের বয়স, আসলে আমি সেই মানে কি বলবো সীমারেখাটা পার করে এসেছি মাত্র সদ্য। মানে পোস্টপার্টাম ডিপ্রেশন আমরা বলি যে এটা 2 সপ্তাহ পর্যন্ত হতে পারে এবং এটা ফিরে আসতে পারে 3 বছরের মধ্যে। এটা মেডিকেল মানে মেডিকেল সায়েন্সের মধ্যেই আছে। তো সেই সময়টা আমি আসলে পার হয়ে এসেছি, কিন্তু তারপরও আমি আসলে বলতে চাই যে আসলে হ্যাঁ এই সময়টার মধ্যে দিয়ে আমি গেছি। কিন্তু যেহেতু আমার পড়াশোনা ছিল এবং আমি মানে মোটামুটি প্রিপারেশন নিয়েই ছিলাম যে আমি এটার মধ্যে দিয়ে যাব বা যেতে পারি, তো সেইভাবে আমি আক্রান্ত হই নাই। কিন্তু আমি এটার মধ্যে দিয়ে গেছি একটা সময় যখন আহ, আমার একটা দীর্ঘ মানে প্রলম্বিত প্রেগনেন্সি, আমি বলবো যে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে আমার প্রেগনেন্সিটা ছিল। তারপরে যখন আমি মা হলাম, মা হওয়ার পর পরই আমার একদম ফার্স্ট নাইটে, আমার ডেলিভারির প্রথম রাতে আমার সন্তান তার শ্বাসকষ্ট হচ্ছিল, সে এনআইসিইউতে গেছে। তো তাকে পরের দিন সকালবেলা আমার কাছে দেবার কথা ছিল, কিন্তু দিতে মানে দেরি হচ্ছিল দেখে কি সমস্যা কি সমস্যা, আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমার হাই প্যাথিড্রিন দেওয়া। এবং আমার সারা রাত বলতে গেলে আমি কখন দেখছিলাম যে কখন সকাল 7টা বাজবে, কখন আমাকে আমি আমার সন্তানকে কোলে নিতে পারবো। তো 7টা বাজছে, 8টা বাজছে, 9টা বাজছে, যখন আসছে না তখন সারা রাত কিন্তু আমি ঘুমোতেই পারিনি। যখনই নার্স আসছে, যখনই ডাক্তার আসছে, আমি তখনই দেখতে পাচ্ছি, মানে তারাই এসে দেখছে যে আমি জেগে আছি। তো এবং তারপরে আমি যখন আমাকে আমার সন্তানকে দিল তখন সে মোটামুটি সুস্থ ছিল, আমরা বাসায় ফিরলাম। প্রথম যে যুদ্ধটার মধ্যে দিয়ে গেছি সেটা হচ্ছে তাকে ব্রেস্ট ফিড করানো নিয়ে। এটা মানে তাকে আমি ঠিকমতো খাওয়াতে পারছি না, তাকে ঠিকমতো ধরতে পারছি না সে। এবং একদম জন্মের পরপরই যে জন্ডিসটা হয়, আমি দেখছি যে সে আস্তে আস্তে সেরকম হয়ে যাচ্ছে। তো ওই সময়টা মানে আমি সব দিক থেকে মিলিয়ে আমি যতই প্রিপারেশন নিয়ে থাকি, যতই আমি পড়াশোনা করে রেডি ছিলাম, ওই সময় আমার এগুলো কিছুই মনে ছিল না। ওই সময় আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় পারছি না, আমার মনে হয় হচ্ছে না, আমার কেন আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াতে পারছি না, কেন ডাক্তার যদিও বারবার বলছে যে আপনার টেনশন নেওয়ার দরকার নাই, আপনার বাচ্চা অবশ্যই বুকের দুধ পাবে, বাইরের দুধ দেওয়ার দরকার নেই। তো এই মানে আমাকে কিন্তু কেউ কিছু বলছে না, পুরোটাই আমার মনের মধ্যে একটা অন্যরকম চাপ তৈরি করছিল, যার জন্য প্রাকৃতিক ভাবে যে দুধটা আসার কথা সেটা আসেনি। এবং আমি ফিল করছিলাম যে এটা আমার প্রচন্ড রকম একটা মানসিক চাপ তৈরি করছে। তো এরপরে পঞ্চম দিন আমি তাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আবার হাসপাতালে গেলাম, আবার সে এনআইসিইউতে ভর্তি হলো। কারণ হচ্ছে তার জন্ডিসের যেটা বিলিরুবিন টেস্ট করে যেটা আসলে একদম অনেক হাই হয়ে গেছে। তো তাকে আল্ট্রাভায়োলেট রে দেওয়ার জন্য তাকে এনআইসিইউতে নেওয়া হলো। তখন যদিও বা আমি একটু কোপ করছিলাম, আমার একটু একটু করে আমি তাকে ব্রেস্ট ফিড করাতে পারছিলাম, তো যখন আবার তাকে আমি এনআইসিইউতে নিয়ে গেলাম তখন আমি মোটামুটি হাত পা ছেড়ে দিয়েছি। মানে আমি ফিল করছিলাম যে আমার মনে হয় আর কোনো শক্তি নেই, এবার বুঝি আর আমি পারলাম না। এমন হলো যে পঞ্চম দিনের দিন আমার কিন্তু ফুল মানে কি বলবো ব্রেস্ট ফিড করানোর মধ্যে যে ফ্লোটা দরকার সেটা চলে এসেছিল। কিন্তু যখনই তাকে আমি এনআইসিইউতে রেখে কেবিনে ফিরলাম, তখন হুট করে যখন ওরা আমার কাছে দুধ চাইতে আসলো, আমি আর তাকে দিতে পারছি না, এক ফোঁটা দুধও বেরোচ্ছে না। তখন
মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা যাচ্ছি, তার কারণে হয়তো আমার সন্তান এরকম হয়ে যাচ্ছে। তো টানা সারা রাত সারাদিন আমি কোনো মতেই তাকে আমি ব্রেস্ট ফিড করাতে পারিনি। এরপরে যখন আস্তে আস্তে নিজের উপরে একটু একটু করে মানে রিল্যাক্স হলাম, নিজেকে অনেক বোঝালাম, এবং আমার চারপাশের মানুষ যারা আমার পরিবারের লোকজন তারা যখন আমাকে একটু একটু করে বোঝানো শুরু করে, তখন আস্তে আস্তে রিল্যাক্স হলাম, এবং তারপরে সেখান থেকে আমরা 2 দিন বাদে ফিরে এলাম। পরের সপ্তাহে আবার হলো তার ব্রিদিং প্রবলেম হলো, তাকে আমি ঠিক তার 7 দিন পরে, তখন আবার একই অবস্থার মধ্যে দিয়ে আমি গেলাম, এবং আমি হুট করে আমি তাকে দুধ খাওয়াচ্ছি হুট করে এরকম পুরো ফাঁকা হয়ে গেল, এক ফোঁটা দুধও বেরোচ্ছে না। তো এই পুরো স্ট্রেস মনে হচ্ছিল যে আমি বোধহয় আমার মধ্যে নাই, এবং আমার মনে হচ্ছিল যে আমার জন্যই আমার ছেলের এরকম অবস্থা। বাইরে থেকে কে কি বলছে না বলছে এটা আমার মানে কোনো কিছুই মনে হচ্ছিল যে আমার কানে ঢুকছে না। তো এই অবস্থা গেছে প্রায় মানে 1 মাস, প্রথম 1 মাস। এর পরের সপ্তাহে আবার তাকে আমি এনআইসিইউতে নিয়ে গেলাম, তখন তার নিউমোনিয়া হলো। তো মোটামুটি এই 1 মাসের জার্নি যখন শেষ হলো, তখন আমি মোটামুটি আস্তে আস্তে যখন তাকে ফাইনালি 1 মাস 7 দিন বাদে যখন আমি তাকে নিয়ে বাসায় ফিরলাম, তখন আমি মোটামুটি রিল্যাক্স হলাম, এবং তখন আস্তে আস্তে নিজেকে বোঝানো শুরু করলাম যে না, সবকিছু ঠিক আছে এবং আমি পারবো। তো এই 1 মাস 7 দিনের যে জার্নিটা, এটা চিন্তা করলে এখনো আমার মানে কি বলবো রোমকূপ খাড়া হয়ে যায়, এই টাইপের অবস্থা। তো এই মানে এটা পুরোটাই মানে এমন না যে আমি জানতাম না, আমি তো জানতাম, এবং এখন যে আমি কথা বলছি এটা আমি জেনে বুঝিয়ে বলছি, কিন্তু এই সমস্যাটার মধ্যে দিয়ে আমার ধারণা আমার আশেপাশের চেনা জানা অনেকেই গেছে। আমার পাশের বেডে যে ছিলেন, আমি তার কথা শুনেছি যে সে হুট করে সবকিছু ডেলিভারি ওকে ছিল, বাচ্চা ওকে আছে, যখন সে 3 দিন 4র্থ দিন যখন ডাক্তারকে দেখাতে আসে, তখন এসে বলছে যে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, এবং লিটারেলি সে পরপর 4 দিন কিছু চোখে দেখে না। সে হাসপাতালে ভর্তি হলো, তার চোখের ডাক্তার দেখানো হলো, বললো অল ওকে, কিন্তু এটা কোনো স্ট্রেসের জন্য হয়েছে। তো এরপরে কয়েকদিন পরে আমি যখন তার সাথে যোগাযোগ করলাম, তখন দেখলাম যে না, তার দৃষ্টিশক্তি ফিরে এসছে এবং সে দেখতে পাচ্ছে। তো এরকম আমার কাছাকাছি সময়ে যারা মা হয়েছেন, এবং প্রত্যেকের সঙ্গে যাদের সঙ্গে আমি মানে আমার হাতের নাগালে ছিলেন, যাদের সঙ্গে আমি কথা বলতে পারছিলাম, তো তাদের মধ্যে অনেকের কাছে আমি শুনেছি যে তাদের এই সময়টা যাচ্ছে, এবং তাদের অনেকের কোনো অসুস্থতা নাই, কিন্তু হুট করে তারা খুব নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, তারা কেউ ঘুমোতে পারছে না, খুব খিটখিটে মেজাজ হয়ে গেছে। আমি যে আমার এই 1 মাস 7 দিনের কথা বলছি, ওই 1 মাস 7 দিন আমার মনে হচ্ছিল যে আমি সবাইকে কথা দিয়ে উড়িয়ে দিচ্ছি, এরকম মানে কোনো কিছু হলে কেন ফ্যানটা বেশি জোরে চলছে, কেন পানিটা আমাকে ঠান্ডা দিল, কেন আমার জামাটা ঠিক মতো ধোয়া হয় নাই, কেন মশারিটা ঠিক মতো টানানো হয়নি, যে এরকম ছোট ছোট জিনিসগুলো নিয়ে যে আমি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করেছি, এটা আমার মনে আছে। এবং আমার আশেপাশের মানুষজন আসলে খুব সাপোর্টিভ ছিল, অনেক মানে কি বলবো, যে আমি যে মেজাজ খারাপ করছি এটা তারা নিতে পারছিল, কিন্তু এরকম আসলে অনেকেই পারে না, অনেকে বোঝে না, এবং সেটাও আসলে আমার গণ্ডির মধ্যেই আছে। এরকম উদাহরণ আমি পরের কথা প্রসঙ্গে হয়তো বলবো। তো আসলে আমি বলতে চাই যে হ্যাঁ, এটার মধ্যে দিয়ে আমি গেছি, এবং এরপরে আমার ওই সময় কিছু সম্পর্ক আমার খারাপ হয়ে গেছে, মানে একটু দূরের সম্পর্ক যেগুলো, সেই সম্পর্কগুলো আসলে এখনো জোড়া লাগেনি। মানে আমার ডেলিভারির আগে থেকে শুরু করে ডেলিভারির হয়তো আরো 2-3 মাসের মধ্যে, তো তারা হয়তো আমার এই পরিবর্তনগুলো নিতে পারেনি বা তারা বুঝতে পারে নাই। তো মানে গেছি আর কি, এটা হচ্ছে মূল প্রতিপাদ, মানে আসল কথা যেটা বলতে চাই সেটা। এবং আরো কিছু এক্সাম্পল আছে, সেটা হয়তো পরবর্তী কথা প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। ফারহান আপুর কাছে যাই। ফারহান আপু হচ্ছে গিয়ে একদম সদ্য টুইন বেবির মা, এবং ফারহান আপুর কাজের ক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্র একই সাথে মিলেমিশে গেছে, যেহেতু ভাইয়াও কাছে ছিল না সেই সময়টা। আমি ফারহান আপুর অভিজ্ঞতাটা একটু জানতে চাই। 2টা বেবি নিয়ে এই যাত্রাটা, 1 বছরের যাত্রাটা আপনার কেমন ছিল? আপু মিউট হয়ে আছে। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গুড। ওকে, ধন্যবাদ ঈশিতা এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটা আমার মনে হয় যে যারা মা হয়েছেন বা হবেন সামনে, তাদের জন্য খুব কাজে দিবে আমাদের অভিজ্ঞতাগুলো।
তো আমি কথা বলবো আমার অভিজ্ঞতা নিয়ে, প্লাস আমি একটু লিটারেচার বা ওভারঅল একটু বলতে চাচ্ছিলাম বাংলাদেশ পার্সপেক্টিভে। সেটা হলো যে অলরেডি সঞ্জিদা আপা বলেছেন, আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড উইথ হার, যে গ্লোবালি 322 মিলিয়ন মানুষ ডিপ্রেশনের শিকার, তার মধ্যে অর্ধেকই হচ্ছে সাউথ ইস্ট এশিয়া আর ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়নে। ডিপ্রেশনের শিকার নারী পুরুষ উভয়ই হয়ে থাকে, কিন্তু নারীদের মধ্যে এর ভাগটা বেশি। যেমন যদি পুরুষরা 3.6 ভাগ, নারীরা 5.1 ভাগ বা 1% এভাবে করে। তো এর মধ্যে পুরুষরা, আমরা যেটা নিয়ে কথা বলছি পোস্টপার্টাম ডিপ্রেশন, সেটা প্যাটার্নাল পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, ছেলেদের মধ্যে হয়, কিন্তু সেটার মানে পরিসরটা বা সেটা ব্যাপ্তিটা কম, হয়তো 5 থেকে 10 ভাগ বাবারা এটা শিকার হয়ে থাকেন, 3 থেকে 6 সপ্তাহ, 6 মাস এ ধরনের, বা খুব বেশি হলে 1 মাস। কিন্তু মায়েদের ক্ষেত্রে যেটা, সেটা একটু ডিফারেন্ট। অলরেডি আমরা এখানে আলোচনা করছিলাম, দীপাও বলছিল, সঞ্জিতা আপাও বলেছেন। আবার অ্যাডালসেন্ট মা যারা, তাদের ক্ষেত্রে আবার হচ্ছে এটা টুয়াইসলি হচ্ছে যে মোর এফেক্টেড, মানে ওভারঅল যারা আমরা রিপ্রোডাক্টিভ এজে বা আমরা মায়েরা যারা আছে, তাদের চেয়ে যারা অ্যাডালসেন্ট এজে মা হন। তো আমাদের নারীদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ এজ বা এই এজে যে ডিপ্রেশনের বিষয়গুলো, এগুলো অনেকগুলো বিষয় আছে। আপা যেমন বলছিলেন বায়োলজিক্যাল বিষয়গুলো, হরমোন চেঞ্জের কারণগুলো আছে। তারপর আমি যদি একটু ভাগ করে করে বলি যে ফ্যামিলি লেভেলে, মানে ওর লো ইনকাম মিডল ইনকাম কান্ট্রি গুলোতে বিশেষ করে হচ্ছে নট অনলি বায়োলজি বাট হচ্ছে অন্যান্য অনেক আসপেক্ট গুলো এটাকে আরো বাড়িয়ে তোলে। যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আপনার হেলথ বেনিফিটস অভাব, যেমন নিউট্রিশনের অভাব, প্রপার ডায়েটের অভাব আর কি, পোভার্টি, ভায়োলেন্স, জেন্ডার ইকুয়ালিটি নেই, এই বিষয়গুলো কাজ করে আর কি। তো একটা তো হচ্ছে যে আমাদের যে আপা যে বললেন যে বায়োলজিক্যাল লেভেলে যে চেঞ্জ গুলো, তারপরে আমি যদি স্টেপ বাই স্টেপ বলি ফ্যামিলি লেভেলে, দীপা সঞ্জিত আপা যেটা বলছেন যে হচ্ছে যে আমরা কি মা হইনি, তোমরা এগুলো বলছো, এ ধরনের আর কি। তো ফ্যামিলি লেভেলেও এটা হয়। এটা বলে যে মা মা মানে মাকে সব করতে হবে, মা মানে হচ্ছে যে পারফেক্ট অল দ্য টাইম, মায়ের আর কোনো মানে মা মানুষ না, মা মরে গেলেও মা হচ্ছে বাচ্চার জন্য করবে, এই জিনিসটা হচ্ছে যে তার মাথায় দিয়ে দেওয়া হয়। এবং সমস্যাটা যেটা হয়, আমরা যে ওয়ার্কিং উইমেন, অবভিয়াসলি আমাদের মা চাচিরা অবশ্যই অনেক স্ট্রাগল করেছেন, আমাদেরকে তাদের মধ্যে যে ডিপ্রেশন ছিল না আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু স্টাডির অভাব, আমাদের সেই গবেষণাই নেই। আমরা যে বলবো গবেষণাই নেই এখনো পর্যন্ত, বাংলাদেশে সেই গুণগত গবেষণাগুলোর অভাব আছে। তো ফ্যামিলি লেভেলে সেই একটা বিষয় আছে যে যেখানে হচ্ছে যে আমাদেরকে আরো কোণঠাসা হয়ে যাওয়ার বিষয়গুলো আছে। যেমন লো ইনকাম ইয়েতে হচ্ছে যে প্রেগনেন্সির সময় এবং ইভেন আগের দিন পর্যন্ত মায়েরা অনেক কষ্টের কাজগুলো করে, যেগুলো হচ্ছে তার মানে নট অনলি ডিপ্রেশনের শিকারের কারণে মায়ের ক্ষতি হচ্ছে, বাচ্চারও কিন্তু ক্ষতি হচ্ছে, বাচ্চার হেলথের উপর তার প্রবলেমটা ফোকাস হয়ে যায়। তো সেটা ফ্যামিলি লেভেলে। আবার সোসাইটি লেভেলে হচ্ছে যে ওই যে আমরা করছি না, বা সোসাইটি লেভেলে আরো মানে কেমন মা, এই জিনিসগুলো আসে। আবার স্ট্রাকচারাল লেভেলে হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই, আমরা কার কাছে যাব, কার কাছে বলবো, কোনো গবেষণা নাই সঠিক কি করা যাবে এগুলো নিয়ে কোনো কিছু আমাদের সেভাবে করে নেই। বাংলাদেশে যেটা হচ্ছে সমস্যা, আমরা এখনো প্রিভ্যালেন্সটাই জানি না, এই যে রিপ্রোডাক্টিভ এজ বা পোস্টপার্টাম যে প্রিভ্যালেন্স, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। এটাকে হচ্ছে যে মানে এটা যে আছে, এক্সিস্ট করে, সেই জিনিসটাই আমরা স্বীকার করতে চাই না। যেমন হচ্ছে যে আমরা কি মা হইনি আগে, তোমরা কেমন মা, বা তোমরা কেন এরকম, এই জিনিসগুলো বলা হয়। তো এটাকে স্বীকারই করা হয় না, যার কারণে হচ্ছে মরবিডিটিটা এত বেশি একটা, এবং না স্বীকার করতে করতে বা না বলতে বলতে মেয়েরা না সাপোর্ট পেতে পেতে এট দ্য এন্ডে হচ্ছে যে এটা মানে সুসাইড করে ফেলে অনেকে, বা অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু। এবং বাচ্চার উপর হয়তো রাগ করে ফেলছে, বা যখন মাটা ডিপ্রেস থাকছে তখন বাচ্চাকে ঠিক মতো সে টেক কেয়ার করতে পারছে না, হয়তো একটা থাপ্পড় দিয়ে দিল, একটা গালি দিয়ে দিল। তো এইভাবে করে সে হচ্ছে তার মানে, যেমন আমার পাড়া প্রতিবেশী এসে যদি আমাকে বলে তুমি কেমন মা, তাকে তুমি কিছু বলতে পারো না, রাগটা তুমি আমার বাচ্চার উপরেই যাচ্ছে আর কি। তো বাচ্চার হেলথের উপরেও কিন্তু সেই স্ট্রেসটা গিয়ে পড়ছে আর কি। এবং রাষ্ট্রীয় পর্যায়ে বা স্ট্রাকচারাল লেভেলে যেটা বললাম যে কোনো ফ্যাসিলিটি নেই, কার কাছে যাবো কার কাছে বলবো, এটা তো কোনো ইয়েই নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে
এক তো হচ্ছে যে আমার যে অবস্থান সেটা হচ্ছে যে গবেষক হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের গবেষণার দরকার আসলে অনেক বেশি। এই জিনিসগুলো ইনক্লুড করা দরকার গবেষণার মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এটাকে একটা বাজওয়ার্ডে পরিণত করা বা ব্রেকিং দ্য সাইলেন্সের মতো। যেমন আমরা কিন্তু পিরিয়ড নিয়ে কথা বলছি, হ্যাঁ, এটা কি হচ্ছে যে এটা কি এক্সিস্ট করে, এটা যে একটা হেলথের ব্যাপার, সেরকম ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন দ্যাট অকার্স, এটা হচ্ছে যে ইটস নট হচ্ছে যে আকাশ থেকে এসে আমরা বলছি, আমরা চিলাচিলি করছি, এটা তো মানে হঠাৎই হয়ে যাচ্ছে না, বা আমার কোনো হেল্প লাগবে বা কার কাছে যাবো সেই জিনিসগুলো ফ্যাসিলিটিগুলো ক্রিয়েট করা। আমার ক্ষেত্রে অভিজ্ঞতা যেটা বলবো হচ্ছে যে আমার বাচ্চা হওয়ার শুরু থেকে জানি না, বেশ স্ট্রাগল ছিল আমার জন্য, বাট আমি আমার নিজেকে আমি মেন্টালি খুব স্ট্রং একটা মেয়ে মনে করি। আমারটা হচ্ছে যে আমার আইভিএফ ছিল, তো আমার এই ট্রিটমেন্টটা পুরোটা খুব কষ্টকর ছিল, বাট আমার জন্য হেল্পফুল ছিল। আমি আমেরিকাতে চলে গিয়েছিলাম বাচ্চা, কারণ আমার ওই যে সঞ্জিত আপা বলছিলেন যে হচ্ছে যে মিসক্যারেজ একটা কিন্তু ডিপ্রেশনের বিষয় হয়ে যায় পরে। তো আমার ক্ষেত্রে আমার মিসক্যারেজও ছিল 12 সালে, একটা 5 মাসের একটা বেবি আমার মিসক্যারেজ হয়ে যায়। তো তারপরে আমি আর রিস্ক নেইনি, আমি ইউএসএ চলে গিয়েছিলাম যে হচ্ছে আমার বাচ্চাগুলোর জন্য আমি বাচ্চা যেন পাই অ্যাটলিস্ট আর কি। তো ওখানে যেটা আমার সুবিধা হয়েছিল যে ওখানে ডক্টর ফ্যাসিলিটি এত ভালো, ডিপ্রেশনের শিকার যেন না হয় সেগুলোর জন্য ক্লাস ছিল। তারপরে প্রতি উইকে 2 বার 3 বার করে আমার যেতে হয়েছে। এবং বাচ্চা হওয়ার পরে আমাকে যেমন সিজার হয়েছে, আমি তো উঠতেই পারি না, মানে আমি ব্রেস্ট ফিড কি করাবো। তো ওরা আমাকে একটু বিরক্ত করেনি। তারপরের দিনও দে গেভ মি টাইম, ওরা নিকিউতে বাচ্চা দুটাকে রেখেছিল, আর যেহেতু আমার টুইন আর আমি হচ্ছে যে মানে খুব যে হেলদি তা না, তো ওরা দুজনে ওভারওয়েট ছিল, প্লাস আমার আবার ডায়াবেটিসও ছিল, তো আমি খেতে পারতাম না ঠিক মতো, আমার বাচ্চাদের হচ্ছে সুগার লেভেলও কম ছিল। তো ওরা টেক কেয়ার করেছে এবং সেখানে আমি সাপোর্টটা পেয়েছি। তারপরে দেশে আসার পরে আমার হাজব্যান্ড ছিল না, ওটা একটা বড় একটা স্ট্রাগল ছিল। এবং ইভেন আমরা হচ্ছে যারা ওয়ার্কিং উইমেন তাদের একটা হেল্পিং হ্যান্ড না হলে হয় না। মাঝখানে আবার করোনা, সো কোনো লোক ছিল না, আমার খুব ডিফিকাল্টিস গেছে। তো আমার আশেপাশে আমার আত্মীয়রাও হেল্প করেছে আমাকে, আমার এক চাচি ছিলেন আমার সাথে, তারা হেল্প করেছেন। আমার সবচেয়ে বড় হেল্প ছিল আমার অফিস, দে আর ভেরি সাপোর্টিভ। আমি যখন বলেছি যে আমার এই সমস্যা, আমার হাজবেন্ড নেই, আমার যেতে পারছি না, আমার ডেকে রিসিভ পাচ্ছি না অফিসে, আমার অফিস ভেহিকেল সাপোর্ট করছে না, তখন তারা আমাকে সমাধান দিল যে তুমি তাহলে সপ্তাহে 2 দিন আসো বা 1 দিন আসো এরকম। তো ইভেন স্টিল আমি হচ্ছে যে অফিসে যাচ্ছি না, বাসা থেকেই কাজ করছি আর কি। বাট আমার যেটা হয় 2টা বাচ্চা সামলানোর পরে, ঘরের সবকিছু করার পরে, মানে ওয়েল আই হ্যাভ মাই হেল্পিং হ্যান্ডস, বাট এভরিথিং ইজ ইন ইউর মাইন্ড। আজকে কি রান্না হবে সেটা আমাকে বলে দিতে হচ্ছে, দে আর নট কুকিং বাই দেমসেলস, মানে কি বাজার হবে কি খাওয়া হবে সেটা আমার ভাবতে হচ্ছে। তারপরে হচ্ছে যে বাচ্চা কি খাবে, বাচ্চাকে কিভাবে যত্ন নেওয়া যাবে, ওদের হেলথটা আমার খেয়াল রাখতে হচ্ছে। তো মানে ফরচুনেটলি আমি বলবো করোনার কারণে বাসায় থেকে বাচ্চাদের একটা ভালো যত্ন নিতে পারছি। আর অফিসের কাজ আমি রাতে করি 12টার পরে বা এই সময়গুলোতে আমি কাজ করি। আমার টিম খুবই সাপোর্টিভ, দে আর ভেরি হেল্পফুল। আমি গাইড করি বা সাজেস্ট করলে তারা আমাকে আমার কাজগুলো আমাকে হেল্প করে কাজগুলোতে আর কি। সো পরবর্তীতে আরো বলবো। থ্যাংক ইউ ঈশিতা। ধন্যবাদ ফারহানাপু। ফারহানাপু বলছিলেন যে আমাদের দেশে স্ট্রাকচারটা আসলে সেরকম না যেটা থেকে আমরা নিজেরাই জানতে পারি এবং অন্যদেরকে জানাতে পারি, অথবা পরিবার এক্ষেত্রে যেহেতু জানেই না সেহেতু পরিবারও আসলে সাপোর্টিভ হয় না। এবং আমি দেখেছি যে আমার অভিজ্ঞতায়, আমার গবেষণা কাজের মধ্যে দিয়ে দেখেছি যে অনেক সময় এরকমও আছে যে এই ধরনের বিষাদের মধ্যে দিয়ে যখন চলে যায় তখন পরিবারের মানুষজনই, বাইরের মানুষ তো অনেক পরের কথা, পরিবারের মানুষই বলছে এই বউ তো ন্যাকামি করছে, এক্স্যাক্টলি এটাই বলছে, বউ তো ন্যাকামি করছে, বউ তো ঢং করছে। পাশের বাসার মানুষ হয়তো বলে যে দেখেন আপনার বউ তো ঢং করছে, আমাদের 10টা 12টা বাচ্চা হয়ে গেল, আপনার বউ একটাতেই এরকম। তো এই যে না জানা এবং জানার মধ্যে যে পার্থক্য, সেই বিষয়টা নিয়েও কিন্তু আসলে দীপা আপু বললেন যে দীপা আপু কিন্তু পড়াশোনা করেছিলেন, যেরকম আসলে আমরা অনেকেই হওয়ার আগে অনেক পড়াশোনা করি, কিন্তু যে মুহূর্তটা আসলে আমাদের জীবনে আসে সেটা আসলে পড়াশোনা করে ওই সময় ওভারকাম করা আসলে যায় না। তো এই যে এই বিষয়গুলো আমি শিমেলি আপুর কাছে আসতে চাই, এই বিষয়গুলো নিয়ে। আপু বিহেভিয়ারাল কগনিটিভ থেরাপিস্ট, তো অ্যাজ এ
কগনিটিভ থেরাপিস্ট, আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন এবং আপনার সাথে যারা কাউন্সেলিং করতে আসে তারা এই বিষয়টাকে আসলে কিভাবে ফেস করে? থ্যাংক ইউ ঈশিতা এগেইন তোমার এই জন্য, সাপোর্টের জন্য। অনেক কিছুই অনেকে অনেক খুব ইম্পর্টেন্ট টপিক মানে বলেছে, দীপা, তারপরে ফারহানা, সানজিদা আপু। আমরা এখানে অবশ্যই ফরচুনেট যে এই জিনিসটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের প্রেগনেন্সির সময় 3টা ক্লাস হয় আর কি। ক্লাসগুলো হয়, একটা ক্লাস হয় 2 ঘন্টায়, সেখানে পার্টনারকেও নিয়ে যেতে হয়, যে দে নিড টু নো যে প্রথম একটা ক্লাসে হয় যে তুমি কিভাবে তোমার ডেলিভারিটা হতে চাও, মানে কি কি তোমার কেমন, তুমি কি নর্মাল চাও, নর্মাল হলে কি কি পেন রিলিফ তুমি নিবা, মানে ইউ হ্যাভ দ্য রাইট, ইউ ক্যান ডিসাইড ইউর হোল ডেলিভারি। তারপর আরেকটা ক্লাস হয় হচ্ছে যে কিভাবে বাচ্চাটা শরীর থেকে বের হয়, পুরা দেখানো হয়, একদম পুরা ডামি দিয়ে একটা পুতুল দিয়ে সব ওদের ওরকম থাকে। সো আমরা জানি খুব ভালো মতো যে দিস ইজ মাই বডি, এইভাবে এটা হচ্ছে। কারণ আমাদের বডি সম্পর্কে যেটা বলছে যে আমাদের শারীরিক যে মাসিক যে হয়, এটা পিরিয়ডের যে, এটাই এটাই তো আমরা জানি না যে অনেকটা সায়েন্টিফিক্যালি বা মেডিকেলি কি কারণে এটা হয়। আমরা আমাদের বডি সম্পর্কে খুব কম জানি। তো এই ক্লাসগুলো হয়। আর একটা নাম্বার 3 ক্লাস হয় হচ্ছে ব্রেস্ট ফিডিং, কিভাবে করাতে হয়, বাচ্চাকে কিভাবে ধরতে হয়, কি করতে হয়। সো ইন আ ওয়ে এখানে আমরা জানি যে পোস্টনেটাল ডিপ্রেশন হতে পারে, এবং আমাদের কাছে যখন কেউ আসে, যখন আমরা অ্যাসেসমেন্ট করি, এবং আমরা ফার্স্ট থিং জানতে, কেউ যদি বলে যে সে প্রেগনেন্ট, তার প্রেগনেন্সিটা কত উইক চলছে, আবার কেউ যদি বলে যে তার বাচ্চা হয়েছে, তার বাচ্চার বয়স কত, সেই হিসেবে আমরা তাকে প্রায়োরিটি করি। ইন আ ওয়ে যেটা বলতে চাচ্ছি, প্রেগনেন্ট হলে আমাদের নর্মালি সরকারি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন রকম ওয়েটিং থাকে, সরকারি যেটা হয় আর কি, বাংলাদেশেও হয়। কিন্তু যখনই কেউ বলে যে সে প্রেগনেন্ট অথবা তার বাচ্চা আন্ডার 1 ইয়ার, আমরা তাকে খুব কুইকলি প্রায়োরিটাইজ করি, যেন আমরা জানি যে তার নিডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং পোস্টনেটাল ডিপ্রেশন বা প্রেগনেন্সি কালীন সময়ে যে বিভিন্ন রকম অ্যাংজাইটি হয়, সেটা খুবই খুবই কেয়ারফুলি দেখা হয় এবং খুব কুইকলি সাপোর্ট দেওয়া হয়। যেটা হয় যে দীপা বা সবাই যেটা বললো যে কারোর সাথে কথা বলতে না পারা, বা কারোর সাথে কথা বলতে পারার পরেও যে সে বুঝতে পারলো কিনা, বুঝে আমাকে সে সাপোর্টটা দিল কিনা, এইটাই কিন্তু এনাফ দেখা যায় আর কি। যে আমি যেটা বললাম যে দীপা, তুমি যেটা বলেছো, অনেক সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি সব জানি, আমি কাজ করেছি এবং অনেক পেশেন্ট দেখেছি, কিন্তু হঠাৎ করে যখন আমি দেখলাম যে আমার বাচ্চা হওয়ার পরে আমি যে ডিপ্রেশনের সব সিমটম গুলো এক্সপিরিয়েন্স করা শুরু করলাম, আমার কাছে এত লজ্জা লাগা শুরু হলো যে মনে হলো যে আমি তো, এটা তো আমার হওয়া উচিত না, আই শুড নট হ্যাপেন টু মি, আমি তো সব জানি, আমার কেন এরকম হচ্ছে। তারপরে তারপরেও যখন চেষ্টা করলাম কারো কারো কাছে কথা বলার, প্রথমে তো অবশ্যই চেষ্টা করেছি নিজের পরিচিতদের মাঝে কথা বলার, হঠাৎ করে দেখা যেত ফোন করলো কেউ, কোনো কারণ নাই, এমন কান্না শুরু করলাম, খুব এম্বারাসিং লাগতো নিজেকে। তারপরে আবার দেখা গেল সেই একজন আবার 1 সপ্তাহ পরে ফোন করে জিজ্ঞেস করবে কি যে ও তোমার কান্না থামছে, মানে জিজ্ঞেস করলো না যে কেন কানলা বা কি হচ্ছে, আর ইউ ওকে, বা তোমার কান্না থামছে, মানে তুমি যেটা বললা ঈশিতা যে ঢং করা বা এটা আর কি, অ্যাজ ইফ ওরকম। তখন নিজেকে খুব গুটায় নিলাম, যে মনে হলো আসলে তো বোঝাতে পারছি না, আসলে মাও তো খুব অল্প বয়সে হই নাই, 30 বছর বয়স ছিলাম তখন, যে একদম বাচ্চাকালীন মাও তো হয়নি, আমার তো এগুলো জানা উচিত। তারপর একা মনে হলো কেন, যখন যেটা বললাম যে কারোর কাছে কখনো শুনি নাই যে সে কেমন স্ট্রাগল করছে, নিজের বোনরা, কাজিনরা, মা, খালা, কেউ কখনো বলে নাই যে হ্যাঁ কষ্ট হয় তো অনেক, কিন্তু হঠাৎ করে মনে হয় তাহলে আমার কেন কষ্ট হচ্ছে। তারপরে আমি আমার কলিগদের সাথে বা এখানকার যারা ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করতে করতে অনেক, আমি খুব শেয়ার করতাম আর কি, যেটাই হোক। এবং যখন দেখলাম যে ওরা কিছুই বলে না, বাট একটা স্পেস দেয়, সেটাই অনেক বড়। ইন আ ওয়ে আমরা যখন আমাদের পেশেন্ট দেখি, যখন কেউ বোঝে যে হ্যাঁ হ্যাঁ, আর আমরা যখন পেশেন্ট গুলো আসে আমরা চেষ্টা করি যে এমন কারোর সাথে তাকে থেরাপিস্ট একটা ফাইন্ড আউট করতে, যার কিছু এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ মাদার অথবা অ্যাজ এ থেরাপিস্ট টু ওয়ার্ক উইথ সামওয়ান উইথ পোস্টনেটাল ডিপ্রেশন, আমরা এখানে পোস্টনেটাল ডিপ্রেশন বলি। Um, তো ওই যখন স্পেসটা পায়, তারপরে সিবিটি যেটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা হয় যে দীপা অনেক কয়েকটা কথা বললো যে ও বাচ্চা যখন অনেক অসুবিধার মধ্যে যাচ্ছিল তখন মনে হলো যে আমি তো পারছি না, আমি তো ফেল করছি, এটা আমার কারণেই হচ্ছে। হ্যাঁ, এই যে নেগেটিভ চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলোকে আমরা মানে ইয়ে করি আর কি, সিবিটিতে যা করি যে এভিডেন্স চ্যালেঞ্জ করার চেষ্টা করি, নেগেটিভ থিঙ্কিং গুলোকে ব্যালেন্স থিঙ্কিং করার চেষ্টা করি। তারপরে বাচ্চা হবার পরে যে পুরো লাইফের একটা রুটিন যে চেঞ্জ হয়ে যায়, সেই রুটিনটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি।
তারপরে লোকাল কিছু সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট থাকে। অনেক রকম বাচ্চা হওয়ার পরে অনেক রকমের ক্লাস থাকে, সেই ক্লাসগুলোতে জয়েন করানোর চেষ্টা করি। আমরা ডাইরেক্টলি হয়তো হেলথ ভিজিটরের সাথে কথা বলি, ডাক্তারের সাথে কথা বলি, তার আদার প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, যেমন ডায়াবেটিস থাকে, বিভিন্ন রকমের শারীরিক কারণ হতে পারে, এগুলো নিয়ে আমরা সাপোর্ট করি। সো লটস অফ ওয়ার্ক উই ডু। বাট আরেকটা জিনিস আমি জাস্ট ঈশিতা বলতে চাই, তুমি থামাই দিও জানি যে আমি টপিকের বাইরে কিছু বলি। সেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে যে যে গিলটি ফিলিংস হওয়া বলতে আমার মনে হতো যে আমি তো আই শুড বি গ্রেটফুল যে আমি মা হয়েছি, কারণ অনেককে দেখি যে অনেক রকমের কষ্টের মধ্য দিয়ে মা হয়। তো তারা এটা তো আসলে অনেক অনেক বড় ব্যাপার। তো আমার আমার কষ্ট হলেও আই শুড, মানে আমার শেয়ার করা উচিত না, আমি গ্রেটফুল হওয়া উচিত। আমার এটা পাপ, এটা শেয়ার করা খুব বাজে ব্যাপার, আমি খুব বাজে একটা কাজ করবো এরকম করে বলছে যে আমি বাচ্চাকে লুক আফটার করতে পারছি না বা এনজয় করছি না। অনেক সময় দেখা যায় এনজয় করতেও পারি না, যে ভয় লাগতে থাকে, কান্না শুরু করে, এসে কান্না আর থামে না, তখন অস্থির লাগতে থাকে যে কি করতে পারি, এরকম হয় অনেক সময়। বাট ব্রেস্ট ফিডিং এর কথা যেটা বলি, সোশ্যাল অথবা মিডিয়া একটা বিগ রোল প্লে করে, যেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং ইজ পারফেক্ট, তোমার বেস্ট থিং ইউ ক্যান ডু ফর ইউর চাইল্ড, দ্যাটস পারফেক্ট। বাট কখনো কিন্তু কোথাও কেউ আমাকে বলেনি যে ব্রেস্ট ফিডিং এ কষ্ট হতে পারে, অনেক রকমের প্রবলেম হতে পারে, তোমার অনেক সমস্যা হতে পারে। এবং আমাদের যে ক্লাসটা ছিল, যে 3টা ক্লাসের মধ্যে ব্রেস্ট ফিডিং এর উপরে, আমি গেলাম না ক্লাসে, ব্রেস্ট ফিডিং এটা তো খুব কোনো ব্যাপার না, আমি যাওয়ার দরকার নেই। তারপরে বাচ্চা হওয়ার পর যখন বাচ্চা আমার হাতে ধরাই দিল, আমাকে নার্স এসে বললো আচ্ছা খাওয়ানোর চেষ্টা করো। আমি তো বাচ্চাও ধরতে পারি না, কিছুই করতে পারি না। তারপরে এই জিনিসগুলা যে বা ব্রেস্ট ফিডিং এর যে কষ্ট আছে, এটা যে বেস্ট থিং দ্যাটস ফাইন, বাট এটা ছাড়াও যে এটা না করে যে তুমি একদম খারাপ মা হয়ে গেলা, এই টপিকটা যে ও ব্রেস্ট ফিডিং করাও না, আচ্ছা আচ্ছা ওকে, এই যে ফ্যামিলির কমেন্ট গুলা, এই জিনিসগুলা অনেকটা এফেক্ট করে আমাদের। এবং ডাক্তাররা এখন ফোর্স করে না, ডাক্তাররাও এখানে বা নার্সরা বলে, আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল তুমি কাজ করো, আমি বললাম যে হ্যাঁ। বলো তাহলে তো কি তুমি দুইটার কম্বিনেশন করবো, আমি বললাম যে আমি মনে হয় করবো, চেষ্টা করবো। তো ওরা ওই অপশন গুলো আমাকে এনকারেজ করে যে তুমি তোমার মতো করে করবা, যে ব্রেস্ট ফিডিং করাতেই হবে তোমার, এটা ছাড়া এন্ড অফ ইয়ার লাইফ এটা না আর কি। আরেকটা জিনিস যেটা বাচ্চারা মিডিয়া করে, যে মাদারলি লাভ, যে বাচ্চা হবার সঙ্গে সঙ্গে যে ভালোবাসার একটা অন্যরকম হয়ে যাবে, বাচ্চা দেখলেই আমার একদম একদম অন্যরকম একটা ফিলিং, এটা অনেক সময় হয় না। এবং এই নর্মালিটি গুলা, যে রিয়েলিটি আর এক্সপেকটেশন যেটা আর কি, রিয়েলিটিতে আসলে কি হয়, এক্সপেকটেশন যেটা কি, এই দুইটার ব্যালেন্সটা আমরা অনেক কাজ করি আমাদের পেশেন্টদের সাথে আর কি। সো যখন কেউ ওই ফিলিংসটা ফিল করে না, তখন ওই আবার গিল্টি ফিলিংস হয়, আবার সেটাকে মাথার মধ্যে থাকে। এবং এই কথাটা তো শেয়ার করার মতো কেউ থাকে না। হাজবেন্ডকে বললে হাজবেন্ড ভাবে যে ও, হাজবেন্ড তো বুঝেও না হয়তো যে আসলে এগুলা কি বলতেছি, মাথায় প্রবলেম হলো নাকি। সো এই জিনিসগুলো আমরা অনেক রকমের কাজ করি আর কি। এবং আমরা সিবিটিতে লট অফ সার্ভে করি আর কি। যখন একটা ক্লায়েন্ট এই কথাগুলো বলছে যে আমার মাথায় চিন্তা আসে যে আমি মনে হয় খুব বাজে মা, বিকজ আমি ব্রেস্ট ফিডিং করতে পারছি না, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে, আসো আমরা বেশ কিছু মায়ের সাথে আমরা সার্ভে করি, আমরা দেখি যে মারা কিরকম ফিল করে। তখন দেখা যায় যে 20 জন যদি পার্টিসিপেট করে, তার মধ্যে অ্যানোনিমাস হয় সার্ভে গুলো, তার মধ্যে দেখা যায় 18 জনই বলেছে হ্যাঁ আমারও কষ্ট হয়, আমি চাই নাই। এই জিনিসগুলো যখন কেউ জানতে পারে যে আরো মারা আমার মতো হয়, এটা অনেক বড় একটা রোল প্লে করে আর কি, হাউ আই সি মাই প্রবলেম আর কি। এবং পার্টনার অবশ্যই একটা বিগ রোল প্লে করে। এবং সোশ্যাল সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্ট, যেটা ফারহানা বললো, দীপা বললো যে পাশে কেউ থাকা, এক গ্লাস পানি এনে দেওয়া। আমার মনে আছে যে আমি জানি না, অবশ্যই অনেকে এক্সপিরিয়েন্স আছে, ব্রেস্ট ফিডিং করালে হঠাৎ করে করাতে করাতে এমন পানি পিপাসা লেগে যায়, গলা যেন একদম মনে হয় যেন একেবারে ড্রাই হয়ে যায়। ওই সময় আমার কেউ থাকতো না, আমি হয়তো পানির বোতলটা নিয়ে বসি না, হয়তো দূরে আছে, কিন্তু ব্রেস্ট ফিডিং করাচ্ছি, সেই পানিটা এনে দেওয়ার মতো তো কেউ থাকে না। এখানে তো জানো, তোমরাও বেশি বাইরে থাকো, সেই ছোটখাটো হেল্প গুলা মেক্স আ বিগ ডিফারেন্স আসলে। এই জিনিসগুলো আমরা বলি। এবং ফারহানা যেটা বললো যে বাসার অবস্থা, এবং পেশেন্টরা যখন আসে বলে যে আমি তো কিছুই কোপ করতে পারছি না, আমার বাসার অবস্থা একদম শেষ, কোনো কিছু কোথাও থাকে না, ন্যাপি পড়ে থাকে হয়তো বেডের উপরে, এটা থেকে ওখানে। তো আমরা ওই জিনিসগুলোকে নর্মালাইজ করি যে ইটস ওকে, তোমার বাসা ইজ দ্য লিস্ট প্রায়োরিটি, তুমি তোমার বাচ্চাকে দেখো, তোমার নিজের হেলথ দেখো, বাসা যদি খারাপ হয় দ্যাটস ফাইন, নো ওয়ারিস। তো এই অ্যাসার্টিভ হওয়া যে, এবং দীপা আরেকটা কথা বলেছে যে অনেকের সাথে সম্পর্কের যেটা সমস্যা হয়, এবং আমাদের কালচারে যেটা হয় যে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মানে সবাই দেখতে আসতে চায়, হুইচ ইজ, আমি আন্ডারস্ট্যান্ড করি ইমোশন বিহাইন্ড দ্যাট, আসতে চায়, খাওয়া নিয়ে আসে, সেটাও অনেক হেল্পফুল। বাট কেউ যখন আসতে চায়, বলে যে 4টার সময় আসবো,
4টা থেকে 6টার সময় আসে, তুমি 4টার সময় আসবে চিন্তা করে নাস্তা হয়তো রেডি করছো, কিন্তু সে আসবে 7টার সময়, সেটা তো হবে ডিনারের সময়। এই স্ট্রেসটা, এবং তুমি যে রেডি হয়ে একটা কাপড় পরে বসে আছো, এই কাপড়টা পরে বসে থাকতা না হয়তো, তুমি হয়তো একটু রিল্যাক্স থাকতা, কিন্তু সে হয়তো ভাবতেছো তুমি তো বাসাতেই আছো, তোমার আবার কি, আমি তো আসতেছি। কিন্তু এই যে প্রেসার গুলা হয় বা হসপিটালে দেখতে যাওয়া, এবং একদিক থেকে আমি মনে করি করোনার কারণে, বাচ্চা হওয়ার কারণে এই ডিস্টেন্স গুলা ইটস ওয়ার্কিং কোয়াইট ওয়েল, বাট আমি ওভারওয়েলম ফিল করছিলাম বাচ্চা হবার পরে। আমার কাছে মনে হতো যে কেউ আসবে জানলে আমার মনে হতো যে ও মাই গড, তাহলে একে কি খাওয়াবো, প্রথম চিন্তা হতো কি খাওয়াবো, তারপরে মনে হতো কখন আসবে, আচ্ছা ওই সময় যদি আমার বাচ্চার ঘুমের টাইম হয়, আচ্ছা ওই সময় যদি আমার ব্রেস্ট ফিডিং করাতে হয়, বা ওই সময় আমার কি করতে হয়, এই চিন্তাগুলোতে আমার মনে হতো যে কেউ আসলে তখন আমি তাকে এনজয় করতে পারতাম, আমার ভয় লাগতো, অস্বস্তি লাগতো, এবং আমি অ্যাভয়েড করতাম ফোন কল ধরা। তখন হয়তো মানুষ মনে করতো ও তুমি তো, হ্যাঁ তোমাকে অনেকবার ফোন দিলাম তুমি তো পারলা না, বুঝাতে পারতাম না মানুষকে। হসপিটালে আসার জন্য পাগল হয়ে যেত মানুষ খাওয়া নিয়ে, উইচ ইজ ফাইন, বাট হসপিটালে আই এম কোয়াইট ভালনারেবল, একটা অত বড় জার্নি থেকে পার হয়ে চেহারার অবস্থা খারাপ, প্রথমে দেখে হয়তো কেউ বলতো ও মাই গড তোমার চেহারাটা কেন এরকম লাগছে, হ্যাঁ একদম এই জিনিসগুলোতে না আমি জানি না আমাকে খুবই এফেক্ট করতো আর কি। বা বাচ্চা হবার 1 মাস পরে রাস্তায় বের হয়েছে, কেউ দেখার পর হয়তো ভিডিও কলে বলতো ওরে আল্লাহ তোমাকে এরকম মুখ ফোলা ফোলা লাগছে কেন, এত মোটা লাগছে কেন। তো দ্যাট উড বি মাই লাস্ট ওয়ারি। তো এই জিনিসগুলা আমরা পেশেন্টদের সাথে কাজ করি যে কিভাবে তুমি এই জিনিসগুলাকে আলাদা করবা আর কি। আরো কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি খুবই এক্সাইটেড। আমি একটা গ্রুপ শুরু করছি আমাদের সার্ভিসে। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, করোনার কারণে আমাদের এখানে আমাদের সার্ভিসে প্রেগনেন্সি অনেক অনেক প্রেগনেন্ট ওমেন হঠাৎ করে একদম অনেক প্রেগনেন্ট ওমেন প্রায়োরিটি করতে করতে প্রায়োরিটি লিস্টেরও অবস্থা খারাপ। তো আমরা চিন্তা করলাম যে এখন ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটাইজ করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ থেরাপিস্ট তো বাড়েনি। তো আমরা একটা গ্রুপ চালু করছি পোস্টনেটাল ডিপ্রেশন নিয়ে, মাদার্স ওয়েলবিং নিয়ে। জানুয়ারি থেকে আমি আর আমার একটা কলিগ শুরু করব, 6 উইকের একটা কোর্স থাকবে ডিপ্রেশন নিয়ে, অ্যাংজাইটি নিয়ে, ওয়ারি নিয়ে। এটা নিয়ে কাজ করছি আর কি। আর ওয়ারি থাকে লস অফ কারণে, ফারহান যেটা বলেছে যে কারো যদি প্রিভিয়াস ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স থাকে বাচ্চা হারানোর বা প্রেগনেন্ট না হওয়ার, খুব নর্মালি এই যে ওয়ারি গুলা, স্ট্রেস গুলা, ভয় গুলা, ট্রমাটিক বার্থ হতে পারে কারো, হঠাৎ করে হয়তো তোমার সব প্ল্যান থাকো যে নর্মাল ডেলিভারি হবে, হঠাৎ করে সিজার হয়ে গেল, এবং অপারেশন থিয়েটারে অনেক রকমের সমস্যা হতে পারে, ট্রমাটিক বার্থ হতে পারে। সেগুলা নিয়ে আমরা কথা বলবো আর কি। 6 উইকের একটা কোর্স ফিমেলদের জন্য। বাট মেল, আরেকটা জিনিস যেটা ফারহানা বলেছে, তোমার যে পার্সেন্টেজ যে মেল ডিপ্রেশন বা মেল ইয়েটা, আই গেস মেয়েরা একটু কথা বলি বেশি, আমরা তো আমরা ডাক্তারের কাছে যাই, রিপোর্ট করি, সো ওই রিপোর্ট থেকে যে পার্সেন্টেজ গুলো আসে, ছেলেদের যে ডিপ্রেশন নাই সেটা না, বাট তারা হয়তো বলে না, এটা প্রাইড থাকে, ইয়ে থাকে, বাট আই থিঙ্ক ইটস মোর দ্যান দ্যাট মেবি। আবার মেয়েদের পার্সেন্টেজটা আরো বেশিও হতে পারে, কারণ সবাই তো আমরা বলি না, ডাক্তারের কাছে যাই না আর কি। আমি এখন চুপ করলাম, তারপরে আবার কেউ বলুক। সেমেলি আপু যে বিষয়গুলো বললেন, আমি তার সাথে একটু যোগ করি। আমার অভিজ্ঞতার মধ্যে, আমার যখন ল্যাবেইডে আমার যখন সিসেক হলো, সেই রাতে যখন আমাকে পোস্ট অপারেটিভে নিয়ে গেল, আমার এনেস্থেশিয়া অনেক বেশি প্রভাব দিয়েছিল, যে কারণে আমার আসলে সেই সময় সেন্স ছিল না। তো যখন সেন্স আসলো তখন আমি পোস্ট অপারেটিভে, তখন আমার প্রথমেই মনে হয়েছিল যে আমার সাথে যদি আমার হাজবেন্ড থাকতো এখন, অথবা আমার মা যদি আমার কাছে এই সময় থাকতো, মানে এর চেয়ে আমি আমার সন্তান দেখতে চাইনি, আমি ওই কোনো বিষয় আমার মনে নেই, আমার প্রথমেই দুজনের কথা মনে হয়েছে যে আমার স্বামী যদি থাকতো। তা আমি নার্সকে বললাম, আচ্ছা ওদের কাউকে কি একটু ডেকে দেওয়া যায়, যদিও পোস্ট অপারেটিভে কারো প্রবেশ অধিকার নেই, তারপরও একটা বার ডেকে দেওয়া যায়। তো নার্স খুব মিসবিহেভ করলো। ল্যাবেট আমরা বলি যে বাংলাদেশের অনেকগুলো ভালো হসপিটালের মধ্যে একটি, খুব মিসবিহেভ করলো। তারপরে যখন আস্তে আস্তে আমার সেন্স ফিরে আসছে, তখন আমি খুব পেইন অনুভব করতে লাগলাম। নার্স তখন করছে কি, নার্স মোবাইলে কথা বলছে রাতের বেলা। আমি তাকে বললাম, আচ্ছা আপনি আমার পাশে আসবেন, একবার আপনি আমার শুধু পাশে আসেন, আমার মাথায় হাত রাখেন। মানে কতটা ভালনারেবল অবস্থা হলে ওই মুহূর্তে, ওটা আসলে খুব ভালনারেবল। আমি কাঁদছি আর বলছি, আপনি তো আমার মাকে বা হাজবেন্ডকে এনে দিতে পারছেন না, আপনি একবার এসে জাস্ট আমার মাথায় হাত রাখেন। সে বলল, এই রোগী তো অনেক ঝামেলা করে, একে আরেকটা প্যাথেড্রিন দিতে হবে। এসে সে আমাকে আরেকটা প্যাথেড্রিন দিল। যখন সে দিচ্ছে তখন আমি বলছি, আমার প্যাথেড্রিন তো দরকার নাই, আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে প্যাথেড্রিন দেন। সে বলছে এই রোগী খুব কথা বলে। তো এই বিষয়টা আমি এজন্য আনলাম, আমি
ডক্টর সঞ্জিতা কবিরকে জিজ্ঞেস করতে চাই যে উনি মা হয়েছেন জার্মানিতে দুবার। এখানে মিডওয়াইফ বলে একটা প্রফেশন আছে যেটা বাংলাদেশে আমরা শুনেছি, কিন্তু কার্যকরী ভূমিকা আমি মিডওয়াইফের বাংলাদেশে আমি ব্র্যাকে কাজ করেছি বা আইসিডিডিআরবিতে বিভিন্ন সময় তাদের মিডওয়াইফের যে কনসেপ্ট বা অ্যাক্টিভ থাকার যে প্রক্রিয়া আমার মনে হয় আমি শুনিনি যে জার্মানির প্রক্রিয়াটা একই। মিডওয়াইফের উপরে এখানে যারা প্রেগনেন্ট উইমেন থাকে তারা অনেকাংশেই নির্ভর করে। তা আমি একটু ডক্টর সঞ্জিতা কবির কাছে জানতে চাই মিডওয়াইফ এই সময়টা ডেলিভারির আগে থেকে পর পর্যন্ত ঠিক কিভাবে সহায়তা করে? ধন্যবাদ ঈশিতা ভাবি। হ্যাঁ, আমি জার্মানিতে দুবার মা হয়েছে, একবার 2015-তে, একবার 2020-এ করোনার সময়। করোনার ঠিক আগে আগে জানুয়ারি মাসে আমার ছোট বাচ্চাটা ডেলিভারি হয়েছে। এখানে আসলে মিডওয়াইফই হচ্ছে আপনাকে মেইন ডেলিভারিটাই করায়, কারণ এখানে প্রত্যেকটা ডেলিভারি তার আগে প্রথমে চেষ্টা করে যদি না আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে তাহলে তারা নর্মালি চেষ্টা করে। কারণ প্রত্যেক মাসে আপনি এখানে একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থাকেন, যিনি কিনা আপনাকে ওভারঅল চেক আপ করছেন এবং আপনার সবকিছু উনি দেখতেছেন এবং সেটা উনি কম্পিউটারে লিখে রাখছেন। এমন না খাতা বা কলমে কোথাও না, অবশ্যই আমাদের একটা বই থাকে, ওই বইয়ে উনি জাস্ট কিছু ইম্পর্টেন্ট টপিক লেখে, কিন্তু আপনার ইলাবোরেটলি উনি সেটা কম্পিউটারে করে রাখে। আপনার ডাক্তার সবকিছু জানে আপনার সম্পর্কে। কিন্তু এইখানে আপনি প্রথমে যান আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে, বা নর্মাল একজন জেনারেল ডক্টরের কাছে যান, যিনি আপনাকে গাইনোকোলজিস্টের কাছে রেফার করেন। কিন্তু ঠিক ডেলিভারির আগে আগে যদি আপনার সব পুরো ইভেন্টটা মানে 39 বা 40 সপ্তাহ যদি আপনি একই রকম ভালো থাকেন, তাহলে আপনাকে তারা আপনার থার্ড ট্রাইমেস্টারে গিয়ে হসপিটালে রেজিস্ট্রেশন করতে বলে। এই হসপিটালে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, নর্মালি জার্মানিতে একটি হসপিটালে রেজিস্ট্রেশন করে, কিন্তু গত 2-3 বছরে বাচ্চা হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনি হাইস্ট 2টা হসপিটালে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আবার একটা হসপিটালের একটু গোপন করেই বলতে হবে যে না আমি পারি নাই, বা এভাবেই করতে হয় আর কি। 2টা হসপিটালে রেজিস্ট্রেশন করলে আপনার আর কি ডেলিভারির সময় দৌড়াদৌড়ি করতে হয় না, যে কোনো একটা হসপিটালে আপনি সিট পেয়েই যাবে। তো এখন আপনি যখন আপনার যে এক্সপেক্টেড ডেট হবে তার সেই দিন থেকে আপনি ভর্তি হবেন। কিন্তু এমন না যে যে ওই দিনে আপনার ডেলিভারি হয়, জিনিসটা সেরকম না। আপনার সেটা 10 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, বা আপনার 2 দিনও হয়ে যেতে পারে ডেলিভারি, বা আপনার 4 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু যেদিন আপনি হসপিটালে ভর্তি হবেন সেদিন থেকে আপনাকে দেখবেন হচ্ছেন একজন মিডওয়াইফ, এবং মিডওয়াইফ আপনাকে ধরা, খাওয়ানো, দাঁড় করানো, বসানো, ইভেন আপনি যদি টয়লেটে যান সে যদি আপনার মাথা ঘুরে পড়ে যায় কিনা, সে আপনার টয়লেটের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে আপনার টয়লেটের দরজা বন্ধ করবেন না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে দুবারই আমাকে, একবার আমার ভিতরে ছিল, একবার বাইরে থেকে বসে, তুমি টয়লেটের দরজা বন্ধ করবে না কারণ তুমি পড়ে যেতে পারো, আমি তোমাকে ধরতে হবে। এই এই যে এখানকার আমি আমি বাংলাদেশের আসলে মিডওয়াইফকে আমি সাধারণত উপজেলা, জেলা লেভেলেও দেখি রে, উপজেলা ইউনিয়ন লেভেলে কাজ করতে দেখছি, কিন্তু বড় বড় হসপিটাল গুলোতে বাংলাদেশে দেখি নাই মিডওয়াইফের কোনো ভূমিকা আছে আদৌ আছে কিনা। আমি দেখি নাই, হয়তোবা আমি অনেক বছর আগে দেশে চলে আসছি এই কারণে আমি দেখি নাই। কিন্তু এইখানে এই দেশে সাধারণত ডেলিভারিটা করায় মিডওয়াইফই। যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে, আমি আগেই বলে রাখছি, যেমন আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমার প্রেজেন্টেশন ছিল, মানে বাটক প্রেজেন্টেশন, মানে বলতে বুঝাচ্ছি আমি আর কি, আমার মাথা নিচে ছিল না, আমার বেবির বাটক ছিল নিচে। তো তখন আমার পুরো টিমটা ছিল, খালি মিডওয়াইফ না, তখন আমার পুরো টিমের মধ্যে ছিল ডাক্তাররা, কারণ এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, সাথে আমি প্রি এক্লাম্পসিয়াও ডেভেলপ করতেছি। আমার মিডওয়াইফ মেনলি যে কাজটা করছে, সে আমার দেখছে আমার সার্ভিস ডায়ালেট হচ্ছে কিনা, আমার প্রোস্টাগ্ল্যান্ডিন দিচ্ছে, অক্সিটোসিন দিচ্ছে, এই জিনিসগুলো করছে, কিন্তু মনিটরটা করতেছে পুরাটা আবার ডাক্তার। এবং তখন যখন দেখছে, এবং কিন্তু একজন মিডওয়াইফ কন্টিনিউয়াস আছে, এবং একজন মিডওয়াইফ আমার সাথে কন্টিনিউয়াস আছে, আমার কিছু খেতে মন যাচ্ছে কিনা, আমার ব্লাড সুগার কমে যাচ্ছে কিনা, আমি হাইপোটেনশন হয়ে যাচ্ছে কিনা, প্রতিটা জিনিস মেজার করতেছে মিডওয়াইফ। এবং তারা তারা আমার কাছে আমার মায়ের চেয়ে কম ছিল না। ইভেন আমার মনে আছে আমার সেকেন্ড প্রেগন্যান্সিতে একজন আমেরিকান আর একজন হচ্ছে ইউক্রেনের মিডওয়াইফ ছিল, মানে তারা আমার সাথে গল্প করতেছে, ইভেন তারা আমাকে একটু ব্যথা দিয়ে মনে হচ্ছে তারা ব্যথা পাচ্ছে, সরি বলতে 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 তারা শেষ হয়ে যাচ্ছে, যে তুমি তো কোনো ব্যথা পাচ্ছ না, তুমি কি কিছু হচ্ছে, তুমি কি কষ্ট পাচ্ছ, মানে তাদের মধ্যে যে একটা ফিলিংস, তাদের মধ্যে যে একটা, আমি আসলে বুঝায় বলতে পারতেছি না, মানে তারা নিজেরাই ফিল করতে পারছে আমার ধারণা এই ব্যথাটা। আমার কাছে মনে হয় যে এখানকার মিডওয়াইফের ভূমিকাটা এরকম। এবং আপনি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হয়, এখানে অনেকে বাসায় মিডওয়াইফ নিয়ে আসেন, প্রথম 6 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম মিডওয়াইফ বাসায় আসেন,
এসে আপনার ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে বাচ্চাকে গোসল করানো, বাচ্চাকে ঘুম পাড়ানোর স্টাইল, এবং মানে কোন কোন লেভেলে আপনার ব্রেস্ট ফিড, কেউ শোয়া ব্রেস্ট ফিড করতে সুবিধা পায়, কেউ বসে, কেউ হচ্ছে একটা সাপোর্ট দিয়ে, এই যে ব্রেস্ট ফিডিং এর যে প্রসিডিউর গুলা, গোসলের প্রসিডিউর গুলা, বাচ্চাকে কিভাবে প্যাম্পার্স চেঞ্জ করতে হয়, নতুন মারা অনেকেই সেই জিনিসগুলা জানে না। এই জিনিসগুলো একজন মিডওয়াইফ আপনাকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেন। এবং সবচেয়ে যে জিনিসটা করেন সেটা হচ্ছে প্রত্যেকবার আসলে উনি আপনাকে একটা কথা বলবেন, ইউ ডিড এ গুড জব। মানে তুমি আসলে, আপনি কি পারতেছেন বা না পারতেছেন সেটা কিছু না, আপনি খুব ভালো কাজ করতেছেন, এই একটা লাইন ইনাফ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একটা লাইন ইনাফ। আমার ডেলিভারির পরে আমার মিডওয়াইফ আমাকে বলতেছে, আমরা একসাথে একটা ভালো টিম ওয়ার্ক করছি, তোমার হাজবেন্ডও খুব ভালো, যেহেতু এদেশে হাজবেন্ড অ্যালাউড ডেলিভারি রুমে, এবং আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমার মাও ছিল। এটা আমার জন্য ডাবল প্লাস পয়েন্ট, আমার মাও ছিল, আমার ডেলিভারির সময় আমার হাজবেন্ডও ছিল, প্লাস আমার দুজন মিডওয়াইফও ছিল। যে তারা আমাকে ডেলিভারি পর বলছে যে আমরা সবাই মিলে একটা ভালো গুড ওয়ার্ক করছে, এবং তুমি সবচেয়ে বেশি সাপোর্ট দিছো আমাদেরকে। এই একটা কথা, দুইটা কথা, মিডওয়াইফ, এই দুইটা কথাই কিন্তু অনেকই না। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হসপিটাল অনেক বড় বড় হসপিটাল। আমার নর্মাল ডেলিভারি দেখে আমার বোনও ইন্সপায়ার্ড হয়েছিল যে সেও নর্মাল ডেলিভারি করবে, সেও আজ থেকে 5 বছর আগের কথা। তো সে ইউনাইটেড হসপিটালে গিয়েছে নর্মাল ডেলিভারির জন্য। সে পুরা 48 ঘন্টা সে যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ মিসবিহেভ সে ডাক্তার এবং নার্সদের কাছে পেয়েছে, মেইন যিনি গাইনোকোলজিস্ট তার কাছে না, যিনি ডিউটি ডক্টর এবং যিনি ছিলেন ডিউটি নার্স, এই দুজনের কাছে যে মিসবিহেভ পেয়েছেন, এবং সে আতঙ্কে সে আর সেকেন্ড টাইম বাচ্চা নেওয়ার কথাও চিন্তা করে না, কারণ সে তো আর বিদেশে আসতে পারবে না যে বিদেশে এসে আরামসে বাচ্চা নিয়ে বাংলাদেশে চলে গেলাম, সেটা তো তার পক্ষে সম্ভব হবে না। তাই সে আতঙ্কে আর বাচ্চাও নেয় নাই, যে আমি আর ওই ফেজটার মধ্যে দিয়ে যেতে পারবো না। একে তো হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন আছে, তার মধ্যে হচ্ছে সবার মিসবিহেভ, যে মানে সবার ভাবখানা এরকম যেন বাচ্চাটাকে তারাই খাওয়াবে, তারাই পালবে। কিন্তু এই যে একটু ছোটখাটো ভালো ব্যবহার, যে তুমি ভালো কাজ করছো, তুমি অনেক অনেক সাহসী মা, এই এতটুকু এক দুটা ছোট খাটো কথাই কিন্তু অনেক ভালো, অনেক আমি কোনো বাংলাদেশে কারো বদনাম করতেছি না, কারণ এদেশে সাধারণত স্ট্রাকচারাল অনেক অনেক প্রবলেম আছে। খালি ডাক্তার বা নার্সের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের আমাদের কোনো স্ট্রাকচার নাই, আমাদের স্ট্রাকচার থেকে শুরু করে প্রতিটা জিনিসের মধ্যে অনেক অনেক ঘাটতি আছে। এখন সমন্বয়হীনতারও একটা বিষয় আছে, যে সবাই মিলে কাজ করা যায়, এই জিনিসটাও আমাদের বাংলাদেশের মধ্যে একটু গ্যাপ আছে। কিন্তু এই দেশে আর কি আপনার ডাক্তার, নার্স এবং মিডওয়াইফ বলেন বা হচ্ছে মেইন যিনি সে ফার্স্ট বলে দেশে, মানে হচ্ছে প্রফেসর লেভেলের, যে প্রত্যেকে মিলে কাজ করে, কেউ কাউকে ছোট দেখে কাজ করে না, যে হ্যাঁ ঠিক আছে তুমি এতটুকু করেছো, বাকিটুকু আমি দেখতেছি, তারপরেরটুকু আমি দেখতেছি। মানে প্রত্যেকটা কাজের মধ্যে একটা সমন্বয়তা আছে। এই কারণে এদেশে মিডওয়াইফরা এরকম একটা স্ট্রং ভূমিকা পালন করে, সেটা বাংলাদেশে নেই। এবং এদেশে মিডওয়াইফ হওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং সাথে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কেউ এসে বাংলাদেশে যেরকম হচ্ছে 3 মাস 6 মাসে কোর্স করে মিডওয়াইফ হচ্ছে, এটা কিন্তু এদেশে পসিবল হচ্ছে না। সো তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এত স্ট্রং যে যত বেশি এডুকেটেড হবেন তত বেশি নমনীয় হবেন, জিনিসটা হচ্ছে সেরকম। জি আপু, আপনি জি সিমিলি আপু সেমিলি আপু কিছু বলতে চাচ্ছেন? সঞ্জিদা আপা, আপনার সাথে কথা একদম 100% এগ্রি করবো। এই দেশে যেটা হয়, আর বাংলাদেশের কথা বলবো, যে এখানে 100% এনকারেজ করা হয় ফর আ ন্যাচারাল নর্মাল ডেলিভারি আর কি। এটাকে খুবই নর্মাল হিসেবে দেখা হয়, এবং আমি তো ফাজলামি করে বলি যে মারা যাওয়ার আগ পর্যন্ত ট্রাই করবেই আর কি নর্মাল ডেলিভারির জন্য আর কি, এবং এটাকে খুব এনকারেজ করা হয়। আরেকটা জিনিস যেটা হয়, যেটা হচ্ছে যে মিডওয়াইফরা মানে তোমার যদি কোনো কমপ্লিকেশন না থাকে, ডাক্তারের সাথে তোমার এন্ড অফ বাচ্চা হবার পরে ডাক্তার দেখবে, সেটা তো পেডিয়াট্রিশিয়ান দেখবে, বাট ডাক্তার তোমার সাথে কোনো ইনভলভমেন্টই হবে না যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার কমপ্লিকেশন, এবং খুবই এনকারেজ করা হয়। কিন্তু বাংলাদেশে মেয়েরা, যেটা বললেন যে আজকালকার মেয়েরা অনেক বেশি সচেতন হচ্ছে এবং ট্রাইও করছে। আমি সেদিন একজন খুবই পরিচিত একজন কাছে শুনলাম যে তার 10 সেন্টিমিটার ডায়ালেট হওয়ার পরেও বাংলাদেশেও সে নিজে একজন হেলথ প্রফেশনাল, সে চাচ্ছিল নর্মাল ডেলিভারি হতে, কিন্তু ডাক্তার অথবা কেউ তাকে এতটুকু সাজেস্ট করেনি বা একটু এনকারেজ করেনি, ওই যে ভয় দেখানো। এবং এটা এমন একটা টপিক যেখানে ভয়টা ওয়ার্কস, বিকজ কেউ তো এন্ড অফ দ্য ডে তার বাচ্চার লাইফ রিস্ক করবে না আর কি। কিন্তু ন্যাচারাল ডেলিভারি ইজ দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে, এটা হচ্ছে একদম নর্মাল। কিন্তু বাংলাদেশের যে যে ডেলিভারি সিজার করার যে আরেকটা এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে আমাদের সোশ্যালি আমরা ডেলিভারি হবার পরে মেয়েদেরকে অনেক বেশি পরিমাণ তুলতুলে অবস্থায় রাখি হয়তো। এখানে তো আমার সিজার হওয়ার পরের দিনই সকালবেলা উঠে নার্স আমাকে বলছে, তুমি শুয়ে আসো কেন, হাঁটো,
আমি তারপর যখন হতো কি, যখনই দেখতাম যে নার্স আসতেছে, শব্দ শুনতেছে, দৌড় দিয়ে হাঁটার বান করতাম। মানে সে আমাকে পরের দিন থেকে, একদিন হয়তো হসপিটালে থাকি, পরের দিন 3 দিনের দিন বাসায় চলে আসে। কিন্তু বাংলাদেশে দেখা যায় 6 দিন পর্যন্ত হসপিটালে রাখতেছে, এটা করতেছে ওটা করতেছে। সামটাইমস ইউ ডোন্ট নিড দোজ থিংস। বাসায় আসলে অনেক সময় অনেক রিল্যাক্স থাকা যায়, কিন্তু এই ভয়গুলো ঢুকানো হয় দেশে, দেখানো হয় অনেক সময় অনেক কিছু। আমি এগেইন জেনারেলাইজ করছি না, বাট এটা আমি অনেকের কাছে অনেক রকম এক্সপিরিয়েন্স থেকে শুনেছি আর কি। আমার এক ক্লোজ ফ্রেন্ড, সে সে খুবই মানে একদম পুরা হোল ডেলিভারি একদম নর্মাল, সবকিছু নর্মাল, শি ওয়ান্টেড টু, কিন্তু ডাক্তার হঠাৎ করে বলছে যে আমি তো হলিডেতে যাব, কবে ডেট নিবেন। আমাকে যখন বললো, আমি এত অবাক হলাম যে ডাক্তার হলিডে যাবে জন্য তোর বাচ্চা হয়ে যাবে, বাচ্চা সিজার করতে হবে, এটা আবার কেমন কথা? তো এই জিনিসগুলো, আর সিজার সিজার কিন্তু একটা অনেক ম্যাসিভ একটা অপারেশন। আমাদের দেশে ডাল ভাতের মতো সিজার হওয়ার জন্য আমরা বুঝি না আর কি, এতগুলা লেয়ারের স্টিচ লাগে, এটা সঞ্জিদা আপা বলতে পারবে, এবং কত বড় একটা শরীরের যে ইয়ে হয় আর কি। তো এই জিনিসগুলো আমরা বুঝি না, এটা নিয়ে অ্যাওয়ারনেস আই থিঙ্ক রিসার্চ এবং অবশ্যই দরকার আর কি এখানকার। আর মিডওয়াইফরা বাসায় আসে এবং এই যে সাপোর্ট গুলা পায় বাংলাদেশে, এই জিনিসগুলো সরকারি ভাবে আই থিঙ্ক করা উচিত এবং কিছু অ্যাওয়ারনেস তৈরি করা উচিত। আমি একটু কিছু অ্যাড করতে ফারহান আপু চাচ্ছিলাম। কিছু হ্যাঁ বলতে চাচ্ছিলেন জি মনে আপনি হয়। বলেন। আচ্ছা, হ্যাঁ। জি আপু আপনি আপু বলেন, বলেন, ফারহান আপু অসুবিধা নেই, আপনি বলেন। বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম ওই যে সিজার হওয়া, নর্মাল ডেলিভারি হওয়া নিয়ে কথা চলছিল। তো আমার তো টুইন, এটা তো বাংলাদেশ বা আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভে আনবিলিভেবল যে হচ্ছে নর্মাল ডেলিভারি করার চিন্তা করা হবে। তো আমি তো ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করেছিলাম, ওখানে আমার আবার সার্ক্লাস, যেটা আমার মানে সার্ভিক্সের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল যেন বাচ্চা, যেহেতু আমার টুইন, আমার শারীরিক সেরকম ইয়ে নেই। তো আমি ইউএসএ যাওয়ার পরে আমার ডক্টর যিনি ছিলেন ফ্রান্সের একজন ভদ্রলোক ছিলেন। তো উনি বলছিলেন যে হচ্ছে যে তুমি কি নর্মাল ডেলিভারি চাও না সিজার চাও? তো আমি বলছিলাম নর্মাল ডেলিভারি কি সম্ভব, আমি তাহলে সেটাই চাই। তো উনি আমাকে প্রথম থেকে সেভাবে ইনকারেজ করছিলেন, এবং আমার যেহেতু ডায়াবেটিস ছিল, প্রতিবার খাওয়ার পরে আমি হাঁটতে হতো, ইভেন আমার বিকালবেলা হাঁটতে হতো, আই ওয়াজ প্রিপেয়ার্ড মেন্টালি। তো আমার হচ্ছে যে মেয়েরা খুব নড়তো, আহ, মানে ওরা মানে কখনো মাথা নিচে কখনো উপরে, কখনো মাথা নিচে কখনো উপরে। তো আমার হচ্ছে যে ডাক্তার কনফিউজ হচ্ছিলেন যে তোমার মেয়েদের মাথা যদি নিচে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সিজার করতে পারবো না, কারণ তোমার দুইটা বাচ্চা, তো একটু ডিফিকাল্ট। তো আমার 37 উইকসে আমার ডেট, মানে যেদিন 37 উইকস শেষ হলো সেদিনই আমার সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, সেটার জন্য আমাকে হসপিটালাইজ করা হলো, কারণ টুইনের জন্য এর বেশি ওয়েট করা যায় না আর কি। তার মধ্যে আমার একটা বাচ্চা আমার 35 সপ্তাহ পর থেকে বাড়ছিল না। ও ও ও আসলে অ্যাক্টিভ ছিল, কিন্তু ও খাওয়া পাচ্ছে সামহাও আর কি। তো সেটার জন্য আমাকে ওরা অনেক অনেক কেয়ারে রেখেছিল, অনেক অবজারভেশনে রেখেছিল আর কি। তো যখন আমি ঢুকলাম, মানে আমাদের যখন আমার ক্লাসটা খোলা হলো, তারপরে হচ্ছে যে ওয়েট করা হচ্ছিল, আমার সার্ভিসের মুখ খুলছিল না। তার মধ্যে আমাকে ওই যে এপিডিউরাল দেওয়া হলো। তো আমার যেই মেয়েটাকে নিয়ে ওরা টেনশনে ছিল সেই মেয়েটা ভালো করছিল, বাট আরেকটা যেটা হেলদি ছিল সেই বরং হচ্ছে ও ওই এপিডিউরাল বা এতক্ষণ ওয়েট করছে, 13 আওয়ার্স হয়ে গেছে, আমার সার্ভিক্সের মুখ মাত্র 3 সেন্টিমিটার খুলেছিল। তো তখন ওরা আমাকে কিন্তু একটা রুমে রেখে গিয়েছে, ওরা মনিটর করছে, আমাকে কেউই আসছে না, ওরা দেখছে। তো আমি আবার ভয় পাচ্ছি যে কি ব্যাপার, কেউ আসছে না কেন, আমার হাজবেন্ডও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। তো তারপর হচ্ছে যে কিছুক্ষণ পর পর ডাক্তার আসছিলেন, বলছেন যে আমরা তোমার সবাই, তোমাকে আমরা সবাই মনিটর করছি, তুমি ভয় পেও না। তো আমি ভর্তি হয়েছিলাম সন্ধ্যা 6টায় রবিবার। তারপরের দিন 12টার দিকে হেড অফ ডক্টরস এসে বললেন যে তোমার একটা মেয়ের হার্টবিট খুব বেড়ে যাচ্ছে, আমাদের মনে হয় সিজার করতে হবে, তুমি কি বলো? আমি বলছি গো হেড অফ দিস। তো সিজার টিজার হওয়ার পরে যেটা হলো যে অ্যাজ এ ইউজুয়াল আমার হচ্ছে যে ব্যথা করছিল, বা আমার অ্যানেস্থেসিয়ার কারণে আমার যখন ফারহান আপুর সংযোগ মনে হয় কেটে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু তাহলে ভিন্ন প্রসঙ্গে আসি। ফারহান আপু মনে হয় নেই আমাদের সাথে এখন। আমি একটু দীপা আপুর কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গে, যে এই সময়টা আমরা বলছি যে শুধু মায়েদের এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে বাবাদেরও হয়, এই সময়টার ভিতর দিয়ে তারাও যায়। তো আমার কাছে একটা বিষয় আমার কাছে কাজ করতে যেয়ে মনে হয়েছে যে এই যে মাদের সন্তান জন্মদানের পরবর্তী সময়টা, এই সময় একজন স্বামী বা স্ত্রীর যে সেক্সুয়াল লাইফটা হওয়া উচিত,
কিরকম হওয়া উচিত, এবং আমি দেখেছি এটা আসলে খুব একটা সুবিধাজনক কিছু না, এবং সেটার কারণেই ডিপ্রেশনটা একটা মেয়ের মধ্যে, সদ্য মায়ের মধ্যে অনেক বেশি কাজ করে। আমি না দীপাপুর কাছ থেকে জানতে চাই যে এই সময়টা আসলে কিভাবে এই সম্পর্কটা খুব ব্যালেন্স করে চলা যায় কিনা, অথবা ঠিক কিরকম আপনার অভিজ্ঞতায়, আপনার কাজের অভিজ্ঞতায় আসে, একটু শেয়ার করবেন আমাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ ঈশিতা। যে সিমিডি আপু একটা রেশিওর কথা বলছিল, আমার যতটুকু মনে পড়ে যে আসলে মায়েদের ক্ষেত্রে যেটা, এটা আসলে বাবাদের উপরেও আসলে সমান প্রভাবটা পড়ে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দীপাপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যে 1 বা 2% এর হয় আসলে, সেটা কিন্তু শুধুমাত্র যে সেক্সুয়াল দীপা, সংযোগটা আমি কেটে গেছে। আমি কি হ্যাঁ বলবো, হ্যাঁ আমি হ্যাঁ ও আসলে আমি হ্যাঁ, আবার কথা থামবো। তো আমাদের যে আমি যেটা বলছিলাম যে সঞ্জিত আপু অনেক কিছু সিমটম বলেছেন বা কি কারণে পোস্টনাটাল ডিপ্রেশন হতে পারে। তো ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে এটা, যেটা আমি সোশ্যাল ফ্যাক্টর বলেছি, পারিবারিক ফ্যাক্টর বলেছি, তারপরে শারীরিক বিভিন্ন রকম ফ্যাক্টর বলেছি, বিভিন্ন রকমের কমপ্লিকেশন। বাট যেটা হয় যে রিলেশনশিপের প্রবলেমটা অনেক বড় প্রবলেম হয় আর কি। সো যেটা আবার এগেইন গোস ব্যাক টু আমাদের থিঙ্কিং যে বাচ্চা হওয়ার পরে যে বডির যে চেঞ্জ গুলা হয়, সেই চেঞ্জ গুলা মানা মেয়েদের পক্ষে অনেক সমস্যা। দীপা, আমি জাস্ট কন্টিনিউ করছিলাম, তুমি শুরু করো। হ্যাঁ। আপু আপনি বলেন, তারপরে আমি না 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 না, তুমি সরো, তুমি বলো, তুমি বলো। আচ্ছা দীপাপুর থেকে আমি শুনি প্রথমে, তারপর আমরা সিমিলি আপুর কাছে যাব আবার। আচ্ছা, হ্যাঁ। তো আমি এটা নিয়ে অবশ্য আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম বলিউডে, সেটা সম্ভবত শাদি কি সাইড ইফেক্ট বা এই টাইপের কিছু একটা নাম ছিল। তো সেখানে এই প্রেক্ষাপটটাই দেখানো হয় যে বাচ্চা হওয়ার পরে মা যেখানে খুব প্রতিষ্ঠিত থাকে, সেখানে সে মানিয়ে নেয়, কিন্তু ইফেক্টটা পড়ে বাবার উপরে, মানে যে নায়ক থাকে তার উপরে, যে সে খুব আনস্টেবল হয়ে যায়, সে বাসা থেকে বেরিয়ে যায়, বলে যে আমার অফিসের কাজ আছে বলে সে একটা হোটেলে ওঠে, সেখানে মানে একটা আলাদা বাসা ভাড়া নেয়, সেখান থেকে সে তার অফিসিয়াল কাজকর্ম করে, উইকেন্ডে আসে যে না আমি খুব ট্রাভেল করে এসেছি, মানে তার বউয়ের কাছে হাইড করে যে সে আসলে বাসা থেকে আলাদা যাচ্ছে। আবার দেখা যায় যে সে বাচ্চাকে বিকেলে বেড়াতে নিয়ে গেছে, কিন্তু সে কোনো একটা অন্য ভুবনে চলে যায়, কি চিন্তা করতে করতে বাচ্চাকে রেখে বাসায় চলে আসে, এবং সন্ধ্যার পরে তার মনে আরে দীপা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা সিমিলি আপু, আচ্ছা, আমি আবার রিলে করছি আমরা আর কি, দীপা শেষ করলে আমি শুরু করলে দীপা, আমরা এভাবে রিলে করতে থাকি আর কি। তো তারপরে যেটা হয় যে আন্ডারস্ট্যান্ডিং পার্টনারের রিলেশন, মানে পার্টনারের আন্ডারস্ট্যান্ডিং মেক্স আ বিগ ডিফারেন্স। এখন তখন হয় কি, অনেক মেয়ে যাদের পোস্টনাটাল ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে বডিটার যে চেঞ্জ হয়, যে একটা সিজারের যে বড় একটা চেঞ্জ, অথবা যে ব্রেস্ট ফিডিং করানো, ইটস মানে এই জিনিসগুলো যেগুলো নিজের বডিটাকে তখন ইউ ডোন্ট ফিল লাভড আর কি, নিজের বডিটাকে ভালো লাগে না, মনে হয় যে জানি নিজেকে, আমার কাছে তো সামটাইমস ব্রেস্ট ফিডিং যখন নিজেকে মনে হতো একটা গরুর মতো লাগতো আর কি, মনে হতো যে দরকার হচ্ছে। এবং যে বাউন্ডারিজ গুলা থাকে, যে আমি যে বাসায় থাকে তো যেমন তেমন করেই এটা হয়, তো এই কারণে ফিজিক্যালি নিজেকে অ্যাট্রাক্টেড নিজেই ফিল করি না। সো তখন তো সেক্স ইজ সামথিং ডিফারেন্ট, ইউ ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট। সো তখন যদি পার্টনার এটাতে না বুঝে বা তোমাকে প্রেশার দিতে থাকে, ওটা তো অবশ্যই কোয়াইট ডিফিকাল্ট হয় আর কি। দীপা, আমরা রিলে রেস খেলছি, তুমি যাবা, আমি শুরু করব। না, আমি খুবই দুঃখিত, আবার ইন্টারনেট কানেকশন সম্ভবত যাচ্ছে আসছে, এরকম তুমি করে একটু শুরু করো আবার। যাই হোক, তো আমি যে সিনেমাটার কথা বলছিলাম, তো ওইটা দেখার পরে আসলে আমার এটা 2-3 বছর আগের কথা আমি বলছি। তো তখন আমার মাথার মধ্যে আসলে স্ট্রাইক করলো যে আসলে এরকম কিছু হয় নাকি, আসলে যে আসলেও ছেলেদের মধ্যে এরকম কোনো রিয়াকশন হয় নাকি। তো পরে আমি 2টা না 3টা জার্নাল পড়লাম যে না, এটা ভ্যালিড, এবং এটা আসলে যতটা না শরীর বৃত্তীয়, মানে যে জিনিসটা মায়ের মধ্যে কাজ করে, যে আমি আবার ঠিক মতো কাজে ফিরতে পারবো কিনা, আমি আবার যে 9টা 5টা অফিসে কাজ করতাম সেটা করতে পারবো কিনা, যে বাইরের
ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমি যে মেনটেন করতাম সেটা করতে পারবো কিনা, আমার ছেলে ঠিক মানে আমার বাচ্চার ঠিক মতো টেক কেয়ার করতে পারবো কিনা, এই এংজাইটিটা আসলে ছেলেদের মধ্যেও একইভাবে কাজ করে। হ্যাঁ, যে হরমোনাল। আচ্ছা, আমি এখানে একটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে এই যে সময়টা, এই সময়টা খুব কঠিন একজন মায়ের জন্য। কিন্তু আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে ধর্মীয় কারণ দেখিয়ে হোক, পিতৃতন্ত্র দেখিয়ে হোক, স্বামী পরম শ্রদ্ধার একজন পাত্র, এই যে বিষয় কনসেপ্ট গুলো, সুপারস্টিশন কনসেপ্ট অথবা চর্চাগুলো একদম গ্রামের একদম রুট লেভেল থেকে শুরু করে আমি যদি একদম হাই সোসাইটি পর্যন্ত বলি, এগুলো কিন্তু কোনো পার্থক্য নেই। এমন নেই যে একটা দরিদ্র ঘরে এরকম, খুব ধনী ঘরে হয়তো এর কোনো কনসেপ্ট নেই, তা কিন্তু না। কনসেপ্টটা কিন্তু একই থাকছে, কিন্তু প্র্যাকটিসটা আলাদা হচ্ছে। তো এই যে বিষয়, যেখানে স্বামীর কথা শুনতে হবে, স্বামী যদি চায় যে এখন সে সহবাস করবে, তখন স্ত্রীকে সেটা শুনতে হবে। আমাদের দেশে কিন্তু আমি যখন গবেষণায় কাজ করেছি এই অবস্থাটাই চলছে, কিন্তু তখন একটা মার কিন্তু খুব ভালনারেবল সময়, সে 3-4 রাত 10 রাত সে বাচ্চা হওয়ার পর ঘুমাতে পারছে না। হ্যাঁ, তার শারীরিক অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে। সেই সময় কিন্তু আসলে যদি আমরা এটা ভালোবাসা বলি বা তার চেয়েও বেশি কিছু বলি, এই বোধটা তার মধ্যে কিন্তু আসলে থাকে না, স্বাভাবিকভাবেই থাকে না। কিন্তু সে কিন্তু করতে অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপট আমি জানি বলে আমি বলছি, এবং কিছু রিসার্চ দেখেও দেখা গিয়েছে যে এটা আসলে খুব কঠিন একটা বিষয়, কিন্তু এই বিষয়টা ঘটে। এই যে বিষয়টা ঘটে, এটা কিন্তু আসলে একজন ওয়াইফ কারোর সাথে শেয়ার করতে পারে না, তার মার সাথে, কারণ এটা তো একটা নর্মাল জিনিস। সবাই বলবে এটা তো নর্মাল, তোমার বিয়ে হয়েছে, তোমার এটা হবে, এখানে বলার কিছু নাই। তো এই জায়গাটাতে আসলে আমি সিমিলিয়া আপুকে প্রশ্ন করি যে এই জায়গাটাতে আসলে আমাদের দেশের কিভাবে কাজ করার কোনো উপায় আছে কিনা, বা সেরকম কোনো ক্ষেত্র আছে কিনা? আপনাদের যেমন কগনিটিভ থেরাপিস্ট আছে, আমাদের দেশে কি কগনিটিভ থেরাপিস্ট আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এখন বাংলাদেশে অনেক 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 বেশ কিছু মানসিক সংস্থা বেশ দেখছি যে অনেক কিছু হয়েছে। আমি নিজেই মনের বন্ধু নামে, আমি জানি না অনেকেই জানেন, ওদের সাথে জয়েন করেছি, টুকটাক কাজ করি, ওদের সাথে কিছু কাজ করছি, এবং বেশ অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় আর কি। বাট আমি যেটা বলছি যে আমাদেরকে সে যে শিক্ষা দিতে হবে আর কি, শুধু মেয়েদের না, ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে যে এই সময়ে মানে জানতে হবে, বডিটাকে জানতে হবে, এবং সেই বডিটাকে, সেই শিক্ষাগুলোকে দিতে হবে ছেলেদেরকেও, পার্টনারদেরকেও এবং ফ্যামিলিকেও। ইন আ ওয়ে আমাদের গার্হস্থ্য বিজ্ঞানে কিন্তু আমাদের যে মাসিক নিয়ে যে একটা চ্যাপ্টার থাকতো, এটা কিন্তু আমরা সবসময় স্কিপ করতাম, আমরা কিন্তু কখনো পড়াতো না আমাদের। তো এই যে জিনিসগুলো আমার মনে হয়, এই যে আমার বাচ্চাদের ক্লাস 5 থেকে এন্ড অফ ইয়ার 5 থেকে সেক্স এডুকেশন দেওয়া হয়, কারণ এখানে অনেক এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, জানাতে হবে মেয়েদের বডি, মেয়েদের মানসিক যে চেঞ্জ গুলো হয়, হরমোনাল যে চেঞ্জ গুলো হয় বাচ্চা হওয়ার পরে। পার্টনার প্লেস আ বিগ রোল অন দ্যাট। সেটা হচ্ছে ডেফিনেটলি, সেটা রিগার্ডলেস এনি ধর্ম, এনিথিং, গরিব বড়লোক ধনী যা হোক, পার্টনার যদি সাপোর্টিভ হয়, পার্টনার যদি তোমাকে সেই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে, সেটা আই থিঙ্ক একটা বড় একটা, আই থিঙ্ক এটা যদি হয় যে এমন কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে বডি যে চেঞ্জ গুলো দিয়ে যায় প্রেগনেন্সি পরে, বা বাচ্চাদেরকে বা হাজবেন্ডদেরকে সাথে করে এরকম কোনো ক্লাস করানো, বা এরকম যদি কিছু করানো হয়, এবং কিছু যদি পেশেন্ট থাকা হয়, যা কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে কেউ কথা বললো, এবং কিছু যদি হয়তো মেন্টাল হেলথ বা এবং ফিজিক্যাল হেলথ দুজন, তুমি যেমন করেছো আজকে, এরকম টাইপের যদি কিছু ওয়ার্কশপ বা এরকম কিছু করা হয় রেগুলার, যেটা হয়তো ফ্রি হওয়া উচিত ডেফিনেটলি, এবং টাইম দেওয়া উচিত বিভিন্ন টাইমে যেখানে মানুষ আসতে পারে। আই থিঙ্ক এটা হচ্ছে যে, বা এমন কোথাও যাওয়া যেখানে মেয়েরা একটু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারে, যে আমি এরকম হচ্ছে আমার মধ্যে, আমি এনজয় করছি না, আমি করি কিন্তু যেটা হয় আমার হাজবেন্ডের ডিমান্ড যেটা হয়, বাট আমি এনজয় করি না, এই কথাগুলো বলতে পারার মতো একটা জায়গা ক্রিয়েট করতে হবে, অবশ্যই লজ্জা বাদ দিয়ে। এই জিনিসগুলো আমাদেরকে তাহলে অবশ্যই, কারণ এই যে আগে বললাম, যখন নিজে আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, যেন একা মনে না হয়, যেন মনে না হয় যে
আল্লাহ এটা তো আমার তো বলা উচিত না, এই জিনিসগুলো অবশ্যই এরকম টাইপের কিছু অ্যাওয়ারনেস করতে পারলে আই থিঙ্ক খুব ভালো হবে আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলছি এখানে ডেফিনেটলি আছে, বাট ওইটাই আর কি। আচ্ছা, দীপা আপু আবার আমাদের সাথে যোগ দিয়েছেন। দীপা আপু প্যাটার্নাল পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা বলছিলেন। হ্যাঁ, আমার কানেকশনটা আজকে খুব উইয়ার্ড একটা আচরণ করছে, আমি জানি না কেন। যাই হোক, তো মানে যেখানে ছিলাম আর কি, যে শুধুমাত্র সেক্সুয়াল কারণে যে বাবারা মানে নতুন বাবারা যে ইনসিকিউর ফিল করে তা আসলে না। আমি ওই বিষয়টা দীপা আপুর জন্য রেখে দিয়ে আমি সামনে আরেকটি প্রশ্ন করি। ফারহান আপুকে আমি প্রশ্ন করি যে ফারহান আপু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এথনিসিটি ভেদেও এই ডিপ্রেশনটা আসলে কিন্তু বিভিন্ন রকম রেটের হয়। যেমন একজন আমেরিকানের জন্য একরকম হয়, অনেক সময় একজন ইন্ডিয়ান আমেরিকানের অন্যরকম হয়, এশিয়ানের অন্যরকম হয়। প্রত্যেকটা দেশ ভেদে কিন্তু এই ভোগার রেটটা বিভিন্ন রকম, বেশি কম হয়। এটার পিছনে আসলে কি কারণ? যদি এটা হরমোনালি হয় এবং মেইন কারণটা হরমোনাল, কিন্তু যে দেশ ভেদের যে বেশি কমের রেটটা, এর পিছনে আসলে সামাজিক কি কি কারণ আছে বলে আপনি মনে করছেন? আমার কাছে যেটা মনে হয় পোভার্টিটা একটা বড় কারণ। ল্যাক অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, যেমন আমরা যে ইন্টারকোর্সের কথা বলছি, এখানে যদি উইমেনটা এম্পাওয়ার্ড না হয় তাহলে তার পক্ষে মানে অপোজ করা সম্ভব না। লো ইনকাম, ফ্রম লো ইনকাম ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, তারপরে আচ্ছা, আপনি মনে হয় ওকে একটু সময় দেন, আমরা আচ্ছা। তো যেটা বলছিলাম আর কি, যে জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটি, ল্যাক অফ জেন্ডার ইকুয়ালিটি, ইকুইটির ব্যাপারগুলো আছে। আমেরিকার কথা যদি আমরা চিন্তা করি, ওখানে তো ফ্যাসিলিটিস আছে, অ্যাটলিস্ট হচ্ছে যে মানে দে হ্যাভ দেয়ার রাইটস। তা যদি বাসায় সে একটু ভায়োলেন্সের শিকার হয়, সে কিন্তু চলে যেতে পারছে বা কল করতে পারছে, বা ফোন দিলেই সে, যেমন সিমিলিয়া আপু আছেন ইউকেতে, সেই ফ্যাসিলিটিস গুলো পাচ্ছে। কিন্তু বাংলাদেশে তো সেটা নেই। এটা তো বাংলাদেশে মানে ডিপ্রেশন যে আছে পোস্টপার্টাম, সেটাই তো স্বীকার করা হয় না। তো এটাই বড় প্রবলেম, আসলে স্বীকারই করা হয় না। মানে যেমন আমি যদি মানে এই আমার বাচ্চা সামলিয়ে, আমি এখন একটা কাজের মধ্যে আছি, আমার বাচ্চা কাঁদছে, আমার একটা বাচ্চা ঘুমায় নাই, আমি এখনো খাই নেই, তো আমার আবার অফিসের কাজ আছে, সবকিছু মিলে আমি যদি ডিপ্রেস থাকি, আমি যদি রেগে যাই, আমি যদি একটু চিল্লাই, হ্যাঁ, তখন কিন্তু এটাকে ভালো হিসেবে ধরা হয় না। আমাদেরকে হিপোক্রেট বানানো হয় যে তুমি ভালো আচরণ করবা, তুমি ভালো, তুমি মেজাজ করবা না, তুমি রাগ করবা না, তুমি তাহলে ভালো না। তো আমি যে রেগে আছি, আমি যে কষ্ট পাচ্ছি, আমি যে দুঃখ পাচ্ছি, সেটাও তো আমার এক্সপ্রেস করার জায়গা নেই, কারণ তখন তো আমাকে লেবেল করে ফেলা হচ্ছে যে আই এম নট এ গুড মাদার, আই এম নট এ গুড হিউম্যান বিং, তাই না? সো আমি বাইরে মনে হয় এটাও বলা হয়, আমার হাজবেন্ড তো জার্মানিতে ছিল, হি ওয়াজ ডিপ্রেস অলসো, কারণ ও আসতে পারছে না বাসায়, বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে না। তো ওকে ও ডক্টর বললো যে হচ্ছে যে তোমার কান্না পেলে তুমি কাঁদো, তোমার যদি রাগ হয় তুমি করো, কারণ তুমি হচ্ছে যে মানে তোমার খারাপ লাগছে, তুমি সেটাকে ঢেকে রাখার চেষ্টা করছো, তোমার অবচেতন মনে থেকে যাচ্ছে, তুমি একটা সময় গিয়ে তুমি আরো মানে বড় আকারে ধারণ করছে এই জিনিসটা আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে যে এই বিষয়গুলো তো আছে, আমি যতটা ধারণা লেভেল, তার চেয়ে বেশি হচ্ছে যারা গ্রামের উইমেন, তাই না? ধরি আমার একজন রিক্সা চালকের যে ওয়াইফ, সে কিন্তু আমার চেয়েও বেশি ভালনারেবল, কারণ তার কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। আর ধরেন যে পুরুষ যদি আপু আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি মনে হয় ওর কান্নাটা থামিয়ে আবার চলবে। ও শোনা যাচ্ছে ওর কান্নাটা, থামানো সম্ভব না। কষ্ট লাগছে, আমার কষ্ট লাগছে। ওটা থামানো, ওকে নিয়ে শুয়ে ঘুম পাড়াতে হবে আর কি। সো as soon as I'm finished, I'm done, আমি জাস্ট করবো। যেটা বলছিলাম যে হচ্ছে যে গবেষণাটা মানে আমাদের যে মানে বাংলাদেশ প্রেক্ষিতে যদি বলি, লো ইনকাম মিডল ইনকাম কান্ট্রিতে আমরা বেশি ভালনারেবল। তো আমাদের হচ্ছে যে নিবিড় গবেষণা, এগুলো নিয়ে কথা বলা, এগুলো যেমন আপু পিরিয়ডের কথা বলছিলেন যে আমরা স্কিপ করে যেতাম, এই জিনিসটাও আমরা হচ্ছে যে আমরা এক্সিস্টই করি না এটা বলি আর কি। এগুলো নিয়ে কথা বলা শুরু করা, এবং যখন আমাদের গবেষণাগুলো আসবে অ্যাডভোকেসি লেভেলে কাজ করা, অ্যাডভোকেট করা, পলিসি লেভেলে কাজ করা। যেমন আমি একটু আগে বলছিলাম যে নিউট্রিশনের সাথে একটা যোগাযোগ আছে, কিন্তু যদি পোর ডায়েট হয় তাহলে কিন্তু হতে পারে, আবার ভাইস ভার্সাও হতে পারে। তো সেই নলেজ গুলা দেওয়া, যেমন হচ্ছে যে একজন লো ইনকাম
পপুলেশনের যে মা, রিক্সা চালকের মা বলি, সে হয়তো কলিজা খেতে পারছে না, সে হয়তো মাছ খেতে পারছে না, বাট যদি আয়রন পেতে চায় সে কিন্তু কচু থেকেই পাবে। আবার আয়রনটা হচ্ছে যে কচুর সাথে যদি লেবু মিক্স করে খায় তাহলে অ্যাবজর্ব তাড়াতাড়ি হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। আমরা যারা হয়তো ফুড এন্ড নিউট্রিশনে পড়েছি তারা জানি। তো যারা ফুড এন্ড নিউট্রিশনে পড়ে তারা কি শুধু খাবার খায়, আমরা কি খাই না? সো আমাদেরও তো এটা জানার অধিকার আছে, তাই না? সবাইকে এটা জানাতে হবে। এই জিনিসগুলো স্কুল লেভেলে বা একদম যারা এগুলো নিয়ে কাজ করেন একদম ইয়ে করা, লিফলেট দেওয়া বা বিল বোর্ডে দিয়ে দেওয়া জিনিসগুলা, বলা যে এটা থেকে তুমি পেতে পারো, এইভাবে করে পেতে পারো, এইভাবে করে হবে। এই জিনিসগুলা পলিসি লেভেলে বা কারিকুলাম লেভেলে ইনক্লুড করা, এগুলো নিয়ে আরো প্রোগ্রাম হওয়া, প্লাস হচ্ছে যে সেলিব্রিটিস কে নিয়ে হয়তো বললে ওরা শুনবে আর কি। আর আমার মনে হয় হাজবেন্ডদের বা ফ্যামিলি মেম্বার্স ইনভলভ করাটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনার একটু সাপোর্টই, মানে ওই যে তুমি ঈশিতা যেটা বলে যে হচ্ছে যে আপনি আমার একটু মাথায় একটু হাত বুলিয়ে দেন, এই বিষয়গুলা, এই জিনিসগুলা, যে একটু আপনার সহানুভূতি কিন্তু অনেকটা মাটাকে সাপোর্ট দিতে পারে আর কি। আপনি হয়তো ফাইনান্সিয়ালি বা ব্রেস্টফিড করায় তো হেল্প করতে পারবেন না, বাট মাটাকে একটু, এই যে এক গ্লাস পানি, আমার যে কি অবস্থা আমি বলে বোঝাতে পারবো না। সারা রাত আমার 2টা মেয়ে ব্রেস্টফিড করাই, তো আমি কাউকে বিরক্ত করি না রাতের বেলা, কারণ যারা আমাকে হেল্প করে তাদেরকে যদি রাতে আমি বিরক্ত করি, ওরা সারাদিন কোনো সাপোর্ট দিতে পারবে না। সো আমি পানির বোতল একটা রাখি নিচে। আমার যেটা হয় যে পানির বোতলটা খেতে গিয়ে একটা মেয়ে চিদানি দেয় আর একটা মেয়ে উঠে যায়। তো আমার পাশে প্রতিবেশী একজন আছেন, যে কার বাচ্চা এত কাঁদে, মাটা কি করে। তা আমি আমার মনে হয় বলি যে আপা আসেন, 2টা বাচ্চা একটু পেলে দেখা দিয়ে যান আমাকে। তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। আমরা মোর ভালনারেবল ফ্রম ম্যানি আসপেক্টস। আসলে আমরা মানসিক ভাবে মানতে চাই না, আমরা মেয়েদের এটা করতে হবে, এটা ধরেই নেই, করতেই হবে। মেয়েদের ভালো হতে হবে, মেয়েরা নম্র থাকবে, ভদ্র থাকবে, বাচ্চা পালবে, একদম সুপার উইমেন, আরো কি কি সবকিছু হয়ে যাবে, তারপরও সবকিছু ঠিক থাকবে আর কি, সে ভেঙে পড়বে না, কিছু করবে না। সো এটাই আর কি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। সেটা আমি এখানে একটা কথা বলি। এখানে আমরা যারা সবাই আর কি বলছি, আমি উইথ ফুল রেসপেক্ট, যারা ওয়ার্কিং মানে বাসায় থাকা মা আর কি, হাউস ওয়াইফ মা, আমরা তো তবুও কাজে যাই মারা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 6 মাস অথবা 9 মাস পরে আমরা ভাবি যে কাজে শুরু করব। আমার তো খুশিতে মনে হয় যে কাজে গেলে আমি আমার যখন খুশি আমি টয়লেটে যেতে পারবো, আমার যখন খুশি আমি লাঞ্চ করতে পারবো, সেইটা আমার বাচ্চা থেকে একটা ব্রেক হবে। বাট যেই মারা কাজ করে না, বাসায় থাকে, আই রিয়েলি ফিল ফর দেম। আমি শুধু সেটা বলতে চাচ্ছি, ফুল রেসপেক্ট, যে তাদের কথা মানে আমরা চিন্তা করা উচিত আর কি, এটা বলতে চাচ্ছি। আরেকটা, এবং তারা যে শুধু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে তারা যে শুধু বাসাতে থাকছে তা না, একদম বাসার ন্যূনতম যে ছোট কাজটা সেটা থেকে শুরু করে বড় বড় কাজগুলা, অনেকেই বলে যে হ্যাঁ বাসায় তো কাজের মহিলা থাকে, সহায়ক থাকে, কাজ মনে হয় কম, কিন্তু তাকে যে ডিরেকশন দেয়াটা, আমাদের মতো করে আমি কি চাই তার মতো করে করানোটা, সেটাও কিন্তু একটা কাজ। হ্যাঁ, সেই কাজটা অনেকে সেই কাজটার মধ্যে দিয়ে যায়। সকাল থেকে শুরু করে যে একজন মায়ের যে কাজ, আমি আমার নিজের অভিজ্ঞতা, 2 ধরনের অভিজ্ঞতা কিন্তু আমার দেশে থাকতে যখন আমার সন্তান হয়, তার 6 মাস পরে যখন আমি অফিস শুরু করি, তখন এক ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, আমার বাচ্চাটাকে ছেড়ে আমার আসলে যেতে ইচ্ছা করতো না, কিন্তু যাবার পরে মনে হতো হ্যাঁ আমি আমার কাজের জগতে আছি, ইটস রিয়েলি রিফ্রেশিং। হ্যাঁ, আমার সেই জায়গাটা, যে আমি যা কিছু করতে চেয়েছি আমি আমার কাজগুলো সেটা করতে পারছি, যে 8টা ঘন্টা অনেক স্ট্রেস, অনেক কাজের স্ট্রেস, তারপরও আই এম জাস্ট রিফ্রেশ, যে হ্যাঁ আমি যে আবার নতুন ভাবে আমার সন্তানকে আমি দেখভাল করতে পারছি। কিন্তু এই যে মায়ের ডিউটির সাথে অন্য আরেক ডিউটিগুলো আমাদের সাথে যুক্ত হয় দিন রাত, এবং এটার যে একটা স্বাভাবিকীকরণ যে তুমি এটা করবেই, কারণ তুমি মেয়ে, তুমি কাজ করছো, তাই বলে তুমি এগুলা করবা না তা তো হবে না। তার মানে কি আমাদের আসলে পার্টনারের সহায়তার যে জায়গাটা, সেটাও কিন্তু আমরা দেশে পাচ্ছি না, বাইরে আমরা পাচ্ছি। আমি এই বিষয়টা এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে কিন্তু এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা আমাদের দেশের চেয়ে অনেক ক্ষেত্রে কম থাকে। হ্যাঁ, আমার কাছে তখন মনে হয় যে আমার যে পার্টনার, ফ্যামিলি মেম্বাররা তো অনেক পরের ব্যাপার, আমার যে পার্টনার, সে যখন আমাকে ডিরেক্টলি আমার পাশে থাকে, সে যখন আমার প্রত্যেকটি কাজে আমার বন্ধু হয়, সহায়তা করে, সেই জায়গাটা কিন্তু ঠিক সেই সময়টা খুব বেশি কাজ দেয়। সেটা আমি বলতে চাই সানজিদা কবির বা সিমালা আপু দুজনেরই কিন্তু সেই অভিজ্ঞতা। আমাদের হাজবেন্ড কিন্তু আমাদেরকে সহায়তা করছে, দেশে থাকলে কিন্তু এই সহায়তাটা কতটা পেতাম,
হ্যাঁ, সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যত বেশি তাত্ত্বিক হোক, যত বেশি নারীবাদী হোক, যেই হোক, দেশের পার্সপেক্টিভে একজন বাবার কাজ করার যে লিমিটেশন, হয়তো সে নিজে চায় কিন্তু পরিবার বন্ধু বান্ধবের কথা শুনে করতে পারে না। এমনও কিন্তু আছে, বাবা কাজ করছে, হ্যাঁ বলছে, হ্যাঁ তুই তো কি হয়ে গেলি, তুই তো কাজের বুয়া হয়ে গেলি। কিন্তু মাও কিন্তু ঠিক সেইম, বাচ্চার বাথরুম পরিষ্কার করছে, সব করছে, মা কাজের বুয়া হচ্ছে না। কিন্তু বাবা যখন করছে, এই যে একটা বিরূপ যে বিষয়টা, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তাঘাটে বাবা কিন্তু বাচ্চাকে যখন ক্যারি করছে, প্রয়োজনে কিন্তু তার বাথরুম থেকে শুরু করে সবকিছু বাবা কিন্তু করছে। আমি দেশে এটা খুব কম দেখেছি। হ্যাঁ, প্র্যাকটিসের ক্ষেত্রে আমি খুব কম দেখেছি। এবং এই বিষয়টা আমি বলতে চাই যে ডিপ্রেশনের সাথে কিন্তু খুব, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুব বেশি এটাকে প্রভাব রাখে। ফারহানা আপু বলতে চাচ্ছিলেন কিছু? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমার হাজবেন্ড আসলে আমাকে অনেক সাপোর্ট করে, ন্যাপি চেঞ্জ করা থেকে যেমন সকালবেলা আমি যখন উঠি তখনই হচ্ছে আমার ঘুম বেশি, মানে না ঘুমালে আমি আর সারাদিন কাজ করতে পারি না। তো সকালবেলার ওই ন্যাপটা খুব ইম্পর্টেন্ট। আর দুটা বাচ্চা একসাথে উঠে না, তো যখন একটা উঠে আমি ওর বাবাকে দিয়ে দিই, সে ফিডার বানানো থেকে শুরু করে আর দুটা বাচ্চা যেহেতু আমার ফিডার খাওয়াতে হয়, ন্যাপি চেঞ্জ করা সবকিছু করে। ইভেন হচ্ছে যে আমি 7টায় যদি একটা বাচ্চাকে দিই, তারপর আবার 8টা বা 8:30 একটা উঠে গেলে তাকেও দিয়ে দিলাম আর কি। তো এমনও গেছে যে আমরা দুজনই শুধু হেল্প, মানে বাচ্চা দেখছি, কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না আর কি। এখন একজন এসেছে, তো ও ও সবকিছু দেখভাল করে, এবং আমি ওই ধরেন 10টা, 10:30 বা 11টা পর্যন্ত আমি একটু ঘুমাই আর কি। অথবা যদি না ঘুমাতে পারি, সামহাও আমাকে দিনে একটা সময় দেয় যে তুমি এই সময়টা এখন একটু ঘুমাও। ও ও সেই সময়টা সাপোর্ট দেয়, এবং খাওয়ানো থেকে শুরু করে যত কিছু। সো হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে এটা ফিল করার ব্যাপার, এডুকেশনের একটা ব্যাপার আছে হয়তো। তারপর হচ্ছে যে এখন করোনার জন্য সময়ও আছে হয়তো, আমরা যেহেতু বাইরে যেতে পারছি না, তো সবকিছু মিলিয়ে আসলে পার্টনার সাপোর্টিভ না হলে ইটস ভেরি ডিফিকাল্ট আসলে ফর ওয়ার্কিং উইমেন বা এমনিতেও যে কোনো উইমেনের জন্য এই ডিপ্রেশন গুলা ওভারকাম করা। বাট কারণ এট দ্য এন্ডে যদি আপনার পার্টনার আপনাকে বলে ডুইং ভেরি গুড জব, ইউ ডিড এ ভেরি, মানে যেমন সঞ্জিদা আপু বলছিলেন যে জার্মানিতে ওনার যে এক্সপিরিয়েন্স, ইউ ডিড এ ভেরি গুড জব। আমার মিডওয়াইফ যারা ছিলেন ওখানে তারাও সেটা বলতেন। তো হচ্ছে যে ইভেন হচ্ছে যে আমি যখন প্রথম মানে বাচ্চাদের ব্রেস্ট ফিড করাচ্ছি বা পাচ্ছি না আর কি, ইউএসএ তে তো আপনাদের মতোই অবস্থা ছিল, আমরা 2 মাস ছিলাম ওখানে প্রথমে, তারপর চলে এসেছি। বাচ্চা নিয়ে ইট ওয়াজ ভেরি স্ট্রাগলিং। তো ইজ হেল্পিং, মানে ইয়েতে তরকারি কাটা, বা ইভেন আমাকে সকালে নাস্তাটা বানিয়ে দেওয়া, বাচ্চা দেখা, আমাকে সময় দেওয়া ঘুমানোর জন্য। যদি আমি যখন বুঝতে পারছি যখন আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি, তখন বলছি ইউ ডিড এ ভেরি গুড জব, তুমি একটু রেস্ট করো, এটা করো। বা বাচ্চা অনেক কাচ্ছে কিন্তু আমাকে এসে বলছে না যে তুমি উঠো, বাচ্চা কাচ্ছে, পাচ্ছি না, এ ধরনের না। সো এট দ্য এন্ড দ্যাট মিনস এ লট অ্যাকচুয়ালি। আমার কাছেও এটা মনে হয়, কারণ যখন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পরিবার পরিজন কিন্তু এনকারেজ করে না। শুধু শুধু যে হাজবেন্ড করবে তাই কিন্তু না, তার সাথে যদি শাশুড়ি থাকে, ননদ থাকে, অথবা মা বাবা থাকে, যেই থাকুক না কেন, পরিবারের বর্ধিত যে মানুষটি, সে মানুষটি যখন দিন শেষে যদি সাথে না থাকে, আমার কাছে মনে হয় যে শুধু প্রসূতির সময় কেন, এই সময় ছাড়া একটা নর্মাল মানুষের কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে। যে এত কাজ করছি, কোনো তার জন্য কোনো আসলে পজিটিভ কোনো কিছুই পাচ্ছি না ফিডব্যাকে। তো সেক্ষেত্রে এই ট্রমার সময়টা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তা আমি একটা প্রশ্ন করতে চাই যে এখানে কি মনে করছে, সিমেলিয়া আপুর কাছে বলতে চাচ্ছি যে এই সময়টাতে আসলে আমরা বাংলাদেশের কথাই চিন্তা করছি, আমাদের দেশ যেহেতু, তো বাংলাদেশে আমরা আসলে ঠিক কোন কোন সার্ভিসগুলো আমরা স্টার্ট করতে পারলে, আপনি অনেকদিন যেহেতু কগনিটিভ থেরাপিস্ট হিসেবে আছেন, এরকম সম্পর্কিত আর কি কি বিষয় আছে যেগুলো আমরা বাংলাদেশে শুরু করতে পারলে আমরা এই সময়ের মাতৃত্বকে অনেকটা সেভ করতে পারবো, তাদের মানসিক স্বাস্থ্যটা নিশ্চিত করতে পারবো? আমি যেটা মনে করি, যেটা বললাম আগে বলেছি, যে এখানে 3টা ক্লাস হয় বিফোর প্রেগনেন্সি, যে কিভাবে বাচ্চা তুমি নিবা, বাচ্চা হবার প্রসেসগুলো ক্লিয়ার করে এক্সপ্লেইন করা, এবং ব্রেস্ট ফিডিং সম্পর্কে বলা। আমার মতে মনে হয় প্রেগনেন্ট হবার পরে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে সহ এরকম যদি কিছু এগেন এডুকেশনাল ক্লাস করানো হয়,
যেখানে বলা হয় হাজবেন্ডের এবং এবং এগেইন ইফ নিডেড ওখানে ফ্যামিলি মেম্বাররা আসা হয়। বাট এগেইন আই থিঙ্ক ইট গোজ ব্যাক টু লটস অফ থিংস, মানুষের যে চিন্তা ভাবনার যে পরিবর্তন গুলা হবার। বাট আগে যেটা হতো যে আমরা বলতো না, যেটা তুমি বলেছো সেটা যে 10টা 12টা বাচ্চা করলাম, আমি তো কখনো ইয়ে করি নাই। হ্যাঁ, আর এখন এদের এত এত এই এখনকার মেয়েদের কত রকমের কাহিনী ঢং। হ্যাঁ, তো এই জিনিসগুলো চেঞ্জ করা, বা আমার আরেকজন মনে হয় ফারহানা বললো না দীপা বললো যে সেলিব্রিটি যারা প্যারেন্ট আর কি, তারা যদি এগিয়ে আসে, এখানে যেমন মেন্টাল হেলথ ম্যাটার্স বলে এখানে এখানে অনেক বড় বড় সেলিব্রিটি দে টক অ্যাবাউট দেয়ার ওন ডিফিকাল্টিজ, যদি নিজের ডিফিকাল্টি গুলো নিয়ে কথা বলা উইথাউট, তখন মানুষ ভাববে যে না না এটা তো আসলেই একটা এক্সিস্ট, এটা যে ইয়ে না করা, ওভারলুক না করা, এই যে এই এডুকেশনাল ক্লাসগুলো করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা মনে করি যে আমি অবশ্যই লাকি যে আমার হাজবেন্ড আমার ক্লাসমেট ছিল, সো মোর দ্যান ফ্রেন্ড, মানে হাজবেন্ডের থেকে তুলনায় আমরা এমন কিছু অলিখিত নিয়ম ছিল যে বাইরে যখন যাব বাচ্চার ন্যাপি আমি চেঞ্জ করব না, এটা একদম আমি যাই না, টয়লেট করুক বা যাই করুক ন্যাপি চেঞ্জ আমি আস্তে করে ওর হাতে ধরাই দিতাম, বা একবার যদি আমি হাগু চেঞ্জ করলাম পরের বার ও চেঞ্জ করবে। তো এই জিনিসগুলো যে ভাগ করে নেওয়া, বা অলিখিত ভাবে হোক বা লিখিত ভাবেই হোক, যেগুলো ইয়ে করা, আবার দেখা যায় যদি আমার অনেক সময় যদি আমার ইচ্ছা না করে আমি দেখা যায় আস্তে করে লুকাই থাকি বা তাড়াতাড়ি টয়লেটে চলে যাই যে আমি করবো না। মানে এই এই সম্পর্কগুলো থাকা আর কি, যে অনেকে আমার এখানেও আছে, অনেক বাঙালি ছেলেরা খুব গর্বের সাথে হয়তো বলে যে আমি তো বাচ্চা ন্যাপি কোনোদিনও চেঞ্জ করি নাই, আমার বউ সব করে। হ্যাঁ, মানে এটা গর্বের কিছু না আর কি, এটা কোনো না, বাচ্চা হবার ক্ষেত্রে তো দুজনের ভূমিকা অনেক সমান ভূমিকা। এই এই চিন্তা ভাবনা গুলো চেঞ্জ করা, কথা বলা, টু স্টার্ট স্পিকিং অ্যাবাউট ইট, আই থিঙ্ক উড বি ভেরি ইম্পর্টেন্ট আর কি, যেটা যে কথা বলতে শুরু করা। ছেলেরা আজকালকার অনেক 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 বেশি ইনভলভ হচ্ছে, অনেক এডুকেটেড হচ্ছে। আমাদের আমাদের জামাই ছেলেরাই, আমাদের হাজবেন্ডরাই তো বাংলাদেশেরই তো ছেলে, ওরা তো করছে, বাংলাদেশে হলে কতটা করতেছে জানি না, বাট দে অ্যাডাপ্টেড ইট ভেরি ওয়েল। তো এরা যদি পারে, বাংলাদেশের ছেলেরা কেন পারবে না? বিকজ তারা দেখছে যে দেয়ার ইজ এ নিড, ওরকম সাপোর্ট নাই। সো ফ্যামিলির ইনভলভমেন্ট অত্যাধিক পরিমাণ অনেক সময় ভালো না। হাজব্যান্ড ওয়াইফকে লেট দেম ডিল উইথ দ্য বেবি আর কি। অনেক সময় দেখা যায় যে তুমি এনজয়ও করতে পারো না তোমার বাচ্চাকে, টু মাচ ইনভলভমেন্ট হয় আর কি, প্রত্যেকটা জিনিসের জাজমেন্ট করা, কমেন্ট করা। বাচ্চা তুমি মোটা হয়েছো, তোমার বাচ্চা শুকনা, এটাও তো আবার একটা খারাপ থিং। বা তোমার চুল কেন পড়ে গেল, আমরা শুরু করার আগে চুল পড়া নিয়ে বেশ কিছু গল্প করছিলাম, যে এই জাজমেন্ট গুলো আমরা বাদ রাখি একটু, জাস্ট জানতে চাই যে কেমন আছে তোমার বন্ধু বা তোমার বোন বা তোমার মেয়ে বা তোমার বৌমা কেমন আছে, এই যে জাজমেন্ট ছাড়া। এবং আমার মনে হয় যে ফ্যামিলি টাইপের কোনো এডুকেশনাল কোনো ওয়ার্কশপ টাইপের করা, ওয়ান অফ টু অফ দুটা ওয়ার্কশপ করা এরকম টাইপের, যে জানানো, যে যেমন করোনা নিয়ে আমরা এখন জানছি, হাজার হাজার রিসার্চ আছে, ফেসবুক খুললেই ইন্টারনেট খুললেই, সো এরকম জিনিসগুলো নিয়ে আমার মনে হয় ওয়ার্কশপ করলে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইউজফুল। থ্যাংক আমি ইউ একটা আপু। পয়েন্ট অ্যাড আমরা একটু করতে চাচ্ছি। হ্যাঁ, আমি হ্যাঁ, একটা আমরা একটু পয়েন্ট অ্যাড শেষের করতে দিকেই চাচ্ছি। যাব, এজন্য আমি একটু বলি সঞ্জিতা আপু, শেষের দিকে যাচ্ছি। যেটা আপনার কাছে প্রশ্ন, যে আরো কি কি যেটা আপনি জার্মানিতে থেকে প্রসবকালীন সময় এবং তার পরবর্তী সময়ে উপলব্ধি করেছেন, যেটা বাংলাদেশের মাদের জন্য খুবই প্রয়োজনীয় এই সমস্যাটাকে ডিল করার জন্য, আপনার সেই অভিজ্ঞতাটা এবং সাজেশনটা যদি আপনি শেয়ার করেন। আমার কাছে এখানে মনে হয় যে হ্যাঁ, যেটা পোস্টপার্টাম ডিপ্রেশন সবার হয় না। আমরা দেখিয়েছি যে অনেকেই বলেছেন যে পার্সেন্টেজে 13% হয়। তো আমাদের যখন এন্টিনাটাল, প্রত্যেকটা মায়ের 3টা থেকে 4টে এন্টিনাটাল টেস্ট সবখানে হয়, ইউনিয়ন লেভেলে হয়, উপজেলা লেভেলেও হয়। তখন প্রাইমারি কেয়ার গিভার যারা, তারা একটা স্ক্রিনিং করতে পারে, মাটার সাথে 2-4টা প্রশ্ন করলেই কিন্তু এটা বের হয়ে যায় যে কে ডিপ্রেশনে যেতে পারে। এটা এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে যেসব মা যদি আগে প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি থাকে, যেমন মিসক্যারেজ বা হচ্ছে ডায়াবেটিস বা এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এদেরকে তারা আলাদা ক্যাটাগরিতে নিয়ে ফেলো, যে এই মাদের পরবর্তীতে এই প্রবলেম হতে পারে। বা পোরলি নারিশ যে মারা, যাদেরকে দেখলেই বোঝা যায় তার অ্যানিমিয়া আছে, তার হয়তো বা ভিটামিনের কোনো ডেফিসিয়েন্সি থাকতে পারে, এরকম ক্যাটাগরিজ ওয়াইজ যদি আমাদের ইউনিয়ন লেভেলে বা উপজেলা লেভেলে, কারণ আমি জানি আমাদের হসপিটাল গুলাতে, যেহেতু আমি গভর্নমেন্ট জব করেও আসি, বড় বড় মোটা মোটা খাতা আছে, এটা আমি জানি। তো এইসব খাতাগুলো যখন তারা ইউজ করে একটু জাস্ট একটা আলাদা করে ফেলতে পারে যে মারা কোন মায়ের বয়স কত, তারপর হচ্ছে কি ধরনের প্রবলেমের মধ্যে পড়তেছে, এন্টিনেটাল কয়টা চেক আপ করলো, বা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এভাবে করে যখন যে ডেলিভারির আগেও 7 মাস সময় মারা আসে একবার হসপিটাল লেভেলে, তখন বা উপজেলা লেভেলে, তখন তারা এসে একটু, যিনি ডাক্তার দেখবেন উনি একটু স্ক্রিনিং করুক, উনি একটু কাউন্সিলিং করুক যে তোমার এই প্রবলেম হতে পারে, তুমি তোমার নিজেকে এভাবে রেস্ট করতে পারো, এইগুলো খেতে পারো, এভাবে চললে তুমি হচ্ছে যে ভালো আউটকাম দিতে পারবা, বাচ্চাকেও করতে পারবা, তুমি তোমার নিজেকেও টেক কেয়ার করতে পারবা, সাথে আরো যে প্রবলেম গুলো আছে সেগুলোও তুমি সলভ করতে পারবা।
যে এই যেটা মানে হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট তো লাগবেই, এটা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, কারণ ডাক্তার আর কতক্ষণই দেখবে। তারপর আমার কাছে মনে হয় প্রাইমারি কেয়ার গিভার বা হচ্ছে মিডওয়াইফ বা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স বা অফিসার যারা আছে, তাদেরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পারে এসব ক্ষেত্রে, যে ডিপ্রেশনটাকে সর্ট আউট করে সেই সেই মানুষগুলাকে আলাদা করে ফেলা। ইন জেনারেল সবাইকে তো বলতে হবে না, দেখা যাবে যে 100 জনের মধ্যে খালি 10 জনই আছে এরকম, তাদেরকে আলাদা করে ফেলা, এক দুইবার হয়তো বা তাদের ভিজিটে যাওয়া, ফিল্ড ভিজিট যেরকম হয়, তাদের বাসায় গিয়ে ভিজিট করে বাচ্চাটাকে দেখে আসা, মাকে দেখে আসা, মায়ের সাথে দু চারটা ভালো কথা বলা ইনাফ। আর মাকে সবসময় অ্যাসিওর করে যে ওপেন আপ, তোমার ভিতরে কোনো কষ্ট থাকলে সেটা আর কাউকে না বলে অ্যাটলিস্ট আমাকে বলো, আমি তোমাকে হেল্প করতে পারবো, কোনো না কোনো ভাবে তো হেল্প করতেই পারবো, কারো না কারো কাছে তো তোমাকে নিয়ে যাইতেই পারবো। এখন তো আমাদের দেশেও ফেসবুক বা ইন্টারনেট অনেক অ্যাভেলেবল, অ্যাটলিস্ট তো এগুলা সম্পর্কে তো প্রত্যেকেই ছোট অল্প কিছু তো সবাই জানে, অল্প কিছু সবাই জানে, সবাই বুঝে। তারপর হচ্ছে যে যেরকম অ্যাওয়ারনেস তৈরি করা, যে সেলিব্রিটিদেরকে দিয়ে বা হচ্ছে বিভিন্ন, যেমন আমাদের যেরকম টিকা ইমিউনাইজেশনটা যেভাবে আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেকটা বাচ্চাকে এখন টিকা দেওয়া হয়, সেরকম এই জিনিসটাকেও অনেক কিছু মানে বিশ্ব দুগ্ধ সপ্তাহ হয়, এরকম পোস্ট ডিপ্রেশনকে নিয়েও একটা সপ্তাহ বা একটা ফোরাম বা এরকম ফিল্ড লেভেলে চলে যাওয়া, খালি বড় বড় হোটেলে বসে কথা না বলে ফিল্ড লেভেলে চলে যাওয়াটা ইম্পর্টেন্ট। কারণ যারা ডিপ্রেশনে পড়তেছে, যারা কষ্ট পাচ্ছে, তাদের কিন্তু ইগনোরই থাকতেছে। বড় বড় মানুষ আমাদের অনেক পড়ালেখা করছে, আমরা অনেক কিছু জানি, কিন্তু যারা ভালনারেবল তারা ভালনারেবলই থাকতেছে, তাদের আসলে কোনো রকম ইমপ্রুভ হচ্ছে না। জিনিসটা হচ্ছে আমার কাছে সেরকমই, যে আমাদের যারা অনেক বড় লেভেলে যারা আছে তাদের আসলে একটু দায়িত্ব নিলেই অনেক কিছু হয়ে যায়, সবাই অল্প অল্প করে দায়িত্ব নিলেই অনেক কিছু সম্ভব আর কি। এটাই আর কি। ধন্যবাদ ঈশিতা ভাবে, আমার আমার কাছে এই পয়েন্টটাই মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট আর কি। না, খুবই সুন্দর পয়েন্ট। আমরা একটু শেষ শেষ করি আজকে। জি আমার মনে হয় আলোচনাটা খুব ভালো হয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লেগেছে, এবং অনেকগুলো বিষয় এসেছে, হয়তো পরবর্তীতে অন্য কেউ আলোচনা করলে আরো নতুন কোনো বিষয় উঠে আসবে। কেউ একজন শুরু করতে হয়। আমি লেখালেখি পর্যন্ত যখন থেমে থাকে জিনিসটা, অনেকেই লেখা পড়ে না, আমি দেখেছি, কিন্তু কোনো কিছু দেখার বিষয় হলে অনেকে আবার আগ্রহ নিয়ে দেখে, সেই জায়গাটাতে অ্যাওয়ারনেস বিল্ডিংটা আসলে খুব প্রয়োজনীয়। তো আমি ফারহান আপুকে একটু বলতে চাই যে ফারহান আপু, এমন কোনো কিছু প্রয়োজনীয় আমাদের এই সময়টাকে পাড়ি দেওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশে যে নতুন মারা আছেন, এমন কিছু কি আপনার তাদের জন্য বলার আছে যেটা আসলে তাদের এই সময়টাকে পাড়ি দেওয়ার জন্য অনেক সহজ করে দেবে? আমার কাছে জাস্ট মনে হয় যে মানে নিজের উইল পাওয়ারটা লুজ না করা, এন্ড হচ্ছে যে কেউ না বললেও নিজে নিজেকে বলেন যে ইউ আর ডুইং ভেরি গুড জব, বিকজ হচ্ছে আপনি বাই বর্ন আপনি মা হয়ে আসেন নাই, বা কেউ আপনাকে শিখায় দেয় নাই, বাংলাদেশে তো নাই। সো যেটাই করেন, ভুল করেন সঠিক করেন, আপনি করছেন, ইউ আর লার্নিং। বাচ্চা, নতুন বাচ্চার সাথে আপনিও নতুন মা। সো আর যদি আমার কাছে মনে হয় প্রিটেন্ড করার কোনো দরকার নেই, ভালো সাজারও দরকার নেই, যা মনে হয় আমার মনে করে ফেলা উচিত। আপনার যদি রাগ হচ্ছে, আপনার যদি মনে হয় যে একটা গ্লাস ভাঙলে আমার রাগটা কমবে, আই উড সে যে গ্লাসটা ভেঙে ফেলেন, রাগটা চলে গেল। কারণ ওটা জমিয়ে রেখে পরবর্তীতে আরো বেশি খারাপ পরিস্থিতিতে যাওয়া হচ্ছে, দ্যাটস আমার মনে হয় একটা ভালো সাজেশন। বাট হচ্ছে যে এমন করলাম যে এত ডিপ্রেস হয়ে গেলাম, বাচ্চার উপরে কিছু করছি, বা সেগুলো আরো খারাপ হয়, খারাপ পর্যায়ে যায়। আর বলুন, আমার মনে হয় আশেপাশে যারা আছেন তাদেরকে বলুন যে আই নিড ইউর হেল্প, আমাকে একটু হেল্প করেন, আমি ছাড়া পাচ্ছি না, এগুলো বলতে হবে আমাদের। কারণ এট দ্য এন্ড মানে আমরা যদি আমাদের হেল্প না করি, আনলেস এখানে হচ্ছে আর কি প্রবলেম সলভ, লাইক ইউএস বা ইউকে, সো আমাদের প্রবলেম আমাদেরই হয়তো সলভ করতে হবে। সো আমি যেটা মামা সরি, আমি যেটা করি আর কি, যে আই নেভার লুজ মাই উইল পাওয়ার। আমি সেটাই বলছিলাম যে নিজেকে স্ট্রং ভাবে তৈরি করা। একটা বাচ্চা জন্ম দেওয়া ইটস নট টু ইজি, তাই না? 9 মাস ধরে আমরা পেটে রাখছি, খাওয়া দাওয়া সবকিছু, ঘুম সবকিছু বাদ দিয়ে যে কষ্ট করে বাচ্চাকে পালছি আমরা উই ক্যান রিকভার যে ডিপ্রেশনটা, সেটা আমরা করতে পারবো যদি আমাদের এই পাওয়ারটা ঠিক থাকে এবং আমরা হেল্প সিক করি। আপনার পার্টনারকেই বলেন বা বাসার কাউকে বলেন যে আই নিড ইউর হেল্প, আমাকে এটা করে দেন।
আর পলিসি লেভেল আমি যেটা বলছিলাম যে এগুলো নিয়ে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি হচ্ছে যে গভর্নমেন্ট পর্যায়েও কিছু না হয়, বেসরকারি উদ্যোগে অনেক কিছু হতে পারে। যেমন হেল্পলাইন কিন্তু আমাদের হচ্ছে না, যে ডক্টরদেরকে আমরা ফোন দিচ্ছি, গ্রামীণ ফোন দিয়ে আমরা হেলথ সেবা পাচ্ছি। তো এই জিনিসগুলোকে নিয়ে আসা যে হ্যাঁ এটা একটা প্রবলেম, হ্যাঁ আমরা এটা নিয়ে আমরা কাজ করি, রেডিওতে বা টেলিফোনে একটা নাম্বার থাকা যে আই এম নট ফিলিং গুড, আমাকে একজন কাউন্সিলরের সাথে কথা বলা দরকার। ফোন তো এখন সবারই অ্যাভেলেবেল। সো বেসরকারি ভাবে এই উদ্যোগগুলো কিন্তু নিয়ে আসা যায় যারা আমরা কাজ করছি। যদিও আমার একটা কাজের ক্ষেত্র না, আমি আসলে হেডেলবার্গ ইউনিভার্সিটিতে এটা নিয়ে পড়াশোনার জন্য প্রপোজাল লিখেছিলাম, আনফর্চুনেটলি আমার ওটা হয়নি। মনাশ ইউনিভার্সিটিতে আমার হয়েছে আর অস্ট্রেলিয়া, সেখানে যাচ্ছি। আমি যেটা নিয়ে কাজ করি, মেনস্ট্রুয়েশন, মেনোপজ এগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমার খুব ইচ্ছা ছিল জিনিসটা নিয়ে কাজ করার। আসলে এইটা খুব একটা আগ্রহের জায়গা যে আসলে এত সাফার করি কিন্তু আমাদের হেল্প করার কেউ নেই। তো ঈশিতা খুবই ভালো একটা উদ্যোগ। এগুলো যদি আমরা আরো সামনে, যেমন আমাদের এটাও কিন্তু হেল্প হবে, এবং আমরা চাইলে কিন্তু আমরা নিজেরাও এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু করতে পারি। সিমিলি আপু আছেন, সঞ্জিতা আপা আছেন, আমরা একটা একটা করে এটাকে যদি টপিক ধরে একটা আমরা কিছু করতে চাই ফেসবুকে বা ইউটিউবে, আমরা কিছু করতে পারি যে এটা এভাবে করেন ধরনের আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপু। আমরা একটু শেষ করি। আজকে বেশ কয়েকটি বিষয় এসছে, সাম আপ করার জন্য আমি বলি যে বিষয়গুলো আসলে আমি নতুন মাদেরকে বলতে চাই, বা সন্তান জন্ম দেওয়ার 3 বছর পর্যন্ত আমরা শুনেছি এই ডিপ্রেশনটা ফিরে ফিরে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবার মতামত সাপেক্ষে এই আলোচনার মধ্যে দিয়ে এসেছে বেশ কিছু জিনিস, যেগুলো হচ্ছে সিমিলি আপু বলেছেন, অনেক কিছু অ্যাড করেছেন, যে কাপল থেরাপি যেটার কথা বলেছে, যে বাবা মাকে নিয়ে কাউন্সেলিং করা আগে এবং পরে, এবং এটা বাবা মাকে আসলে সাহায্য করবে যে নিজেদের অসম্মতির জায়গাগুলো বুঝতে, অথবা বাচ্চার যত্ন বা দায় দায়িত্ব কিভাবে পালন করতে হয়, কিভাবে তারা ভাগ করে নিবে, এই বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানোর জন্য এটাকে আসলে কাপল থেরাপি বলা হয়। এবং বাইরে যে কোনো দেশে এই থেরাপিটা আসলে খুব জনপ্রিয়। কাপেলরা এই থেরাপি নিয়ে থাকে বাচ্চা হওয়ার পরে। এই একটা বিষয় আমার মনে হয় বাংলাদেশের পলিসি লেভেলেও কাজ করা উচিত। দ্বিতীয়ত সাইকোডাইনামিক বা ইনসাইট ওরিয়েন্টেড অথবা ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি, যেটা হচ্ছে বলা হয় যে আগের যদি কেসগুলো থাকে, কোনো মিসক্যারেজ বা যেই ধরনের কেসগুলো তাকে ডিপ্রেশনের জায়গায় নিয়ে যেতে পারে, তো রোগীকে সেই সম্পর্কগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্বটা দূর করতে বা পূর্বর ঘটনাটা উন্মোচন করতে, মানে মোট কথা বুঝতে সহায়তা করবে এবং তার থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে। এনজিও লেভেলে বা পলিসি লেভেলেও এই ধরনের কোনো কিছু যুক্ত করা যায় কিনা। এবং আরেকটি বিষয় যেটা মেডিকেল সায়েন্সে বলা হয় যে ব্রেস্ট ফিডিং ইজ বেস্ট ফর অল মাদার অ্যান্ড চাইল্ড। এটা মা সন্তানের মধ্যে অনেক সম্পর্কটাকে দৃঢ় করে, এবং অনেকে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে চান না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কাজ করতে যে ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্রেস্ট ফিডিংটা করানো আপনার অনেক প্রয়োজন। তখন সন্তানের প্রতি আলাদা একটা বন্ধন তৈরি হয়, যেটা আপনাকে ডিপ্রেশন থেকে হয়তো বের করে আনবে। এবং পলিসি লেভেলেরও কাজগুলো, যেগুলো বাংলাদেশে নেই, গবেষণার জায়গা আছে, পলিসি লেভেলে বিভিন্ন জিনিস সংযুক্ত করার জায়গা আছে, এটা নিয়ে কাজ করার প্রচুর জায়গা আছে। কিন্তু সবকিছুর পরেও মেইন যে জায়গাটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে পরিবার এবং আপনার পার্টনার। পরিবার এবং আপনার পার্টনার যখন সহায়তা করবে তখন আসলে পলিসি লেভেল লাগে না। পলিসি লেভেলে অনেক কিছু হবে, কিন্তু আপনার পার্টনার বা আপনার পরিবার যখন সহায়তা করবে না, তখন পলিসি লেভেলের কোনো এক দিয়ে কোনো কিছু দিয়ে আসলে কোনো কিছুই আমরা করতে পারবো না। আমরা যেমন ভালনারেবল ছিলাম সেরকমই থাকবো। কাজে সবার কাছে, আমার কাছে মনে হচ্ছে এটাই একটা মেইন জায়গা, যে সকল পার্টনার যারা আছেন তারা আসলে সেই সময় মাকে আসলে বুঝতে চেষ্টা করা, তার অসুবিধা বুঝতে চেষ্টা করা, তাকে সহায়তা করা, এবং পরিবারের প্রত্যেকটি সদস্য সেই সময়কালীন অন্তত সেই মাটাকে বোঝা পড়ার জায়গাটা এবং বলতে দেওয়ার জায়গাটা যেন তৈরি হয়, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সিমিলি আপু কিছু বলতে আমি চাচ্ছেন? জাস্ট একটা কথা বলবো, এই পুরা ইয়ে থেকে যদি কেউ আমরা একটা জিনিস নিয়ে যাই, ফার্স্ট অফ অল যে আমি নিজের কি চেঞ্জ করতে পারি। ফার্স্ট অফ অল আমি রিকোয়েস্ট করবো মাদের যে আপনি নিজেকে, নিজের মাতৃত্বকে বা বাচ্চাকে অন্যদের সাথে কম্পেয়ার করবেন না। অন্যের বাচ্চা অনেক মোটা, আমার বাচ্চা শুকনা, অন্যের বাচ্চার একটু সর্দি কাশি লাগে না, আমার বাচ্চার কেন এত লাগতেছে, ইট ডাজ নট হেল্প। তো একটা যদি জিনিস আপনি চেঞ্জ করতে পারেন বা একটা জিনিস যদি আপনি ওয়ার্কআউট করতে পারেন,
দ্যাটস ফাইন। যে অন্যরা এত সুন্দর কোপ করতেছে, আমি কেন পারতেছি না, স্টপ ডুইং দ্যাট। এইটা অ্যাটলিস্ট আপনি আপনার নিজের ক্ষেত্রে করতে পারবেন আর কি। তারপরে তো পার্টনার, তারপরে তো ফ্যামিলি, তারপরে তো রাষ্ট্র, বা তারপরে তো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। এটাই আর কি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপুকে। এবং আমি শেষ করতে চাই, প্রথমত নাহিদ দীপা আপু ডিসকানেক্টেড হয়ে গেছে, ওনার আছে কানেকশনে খুব সম্ভবত আর আসতে পারেননি। তো সবাইকে নিয়ে আমি বলতে চাই যে উই অল আর ডুইং গ্রেট জব, এবং এটা একটি শুরু হোক। সবাই যে যার প্ল্যাটফর্ম থেকে আসলে এই বিষয় নিয়ে আমরা ভয়েস রেইজ করি, এবং এই ন্যাশনাল পর্যায়ে ভয়েস রেইজের চেয়ে যখন আমরা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে ভয়েস রেইজ করব, আমার ফ্রেন্ডের পাশে থাকবো, আমার পরিচিত জনের পাশে থাকবো এই সময়টা, সেটাই কিন্তু আসলে অনেকখানি ক্রাইসিসকে ঠেলে দূরে সরিয়ে দিবে বলে আমি মনে করছি। তো আজকে সবাই অনেক কাজ আছে, তার মধ্যে থেকেও একটু সময় বের করে আমার সাথে ছিলেন, এজন্য অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা রাখছি যে যা নিজের জায়গা থেকে কাজ করবে। আর যারা ভিউয়ার্স এতক্ষণ দেখেছে তাদের সবার জন্য ভালোবাসা, এবং সবাই তার পার্টনারের সাথে এই সময়টা সহযোগিতামূলক আচরণ করুন, এইটুকুই আসলে আমাদের সবার চাওয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।